হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আমাদের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টার লেকচার নাম্বার 9-এ। তো আজকে হচ্ছে আমাদের আলোচ্য টপিক বা লেকচার টপিক গ্যাসের গতিতত্ত্ব থেকে গ্যাসের গতিশক্তি, এটা থিওরি এবং হচ্ছে রিলেটেড ম্যাথ হচ্ছে আমরা করব। তারপর হচ্ছে গ্যাস মিশ্রণের তাপমাত্রা নির্ণয়, ঠিক আছে। এর আগে হচ্ছে আমরা গ্যাস মিশ্রণের চাপ নির্ণয় করছিলাম। আজকের ক্লাসে হচ্ছে আমরা গ্যাস মিশ্রণের তাপমাত্রা, মানে একটা পাত্রে তুমি যদি হচ্ছে বিভিন্ন তাপমাত্রার বিভিন্ন প্রেশারের বেশ কয়েকটা গ্যাস একসাথে মিশ্রিত করো, তাহলে তার ফাইনাল যে তাপমাত্রাটা হবে সেটা হচ্ছে আজকে আমরা পড়বো। প্লাস হচ্ছে গিয়ে যদি সময় থাকে তাহলে আমরা হচ্ছে গড় মুক্ত পথ এই রিলেটেড থিওরি এবং হচ্ছে ম্যাথ করে ফেলবো। আর যদি সময় না হয় তাহলে হচ্ছে আমাদের গড় মুক্ত পথে যেটা, এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 10-এ পড়বো, যেখানে হচ্ছে আমাদের জলীয় বাষ্প মানে ওই আর্দ্রতা টাইপের চ্যাপ্টার লেকচার আর কি ঢুকে যাব। তো শুরুতে আগে আমি আর কি গড় মুক্ত পথটা আলোচনা করে দেবো। আর আজকে যদি আমরা সময় পেয়ে যাই তাহলে তো আর কোনো ইস্যু না। ওকে, তাহলে চলো হচ্ছে আজকে আমরা শুরু করি। তো প্রথমেই যে ব্যাপারটা সেটা হচ্ছে গতিতত্ত্ব থেকে গ্যাসের গতিশক্তি, ঠিক আছে। তো গতিতত্ত্বের সূত্রটা যেন কি ছিল বলো তো? গতিতত্ত্বের সূত্রটা ছিল পিবি ইকুয়াল 1/3 এম এন সি স্কোয়ার, তাই না? এটা ছিল তোমার গ্যাসের গতিতত্ত্বের মেইন যে সূত্রটা। এখানে স্মল এম যেটা, এটা হচ্ছে প্রতিটা পরমাণু বা অণুর ভর, এন হচ্ছে গিয়ে অণুর সংখ্যা, আর সি হচ্ছে আরএমএস বেগ। তো আমরা যদি এখন হচ্ছে গিয়ে পিবি ইকুয়াল এরকমভাবে লিখি যে 1/3 এম ইন্টু এন, ঠিক আছে। এম ইন্টু এন এটা আসলে কি টোটাল ভর না? এম ইন্টু এন, এম ইন্টু এন, এম হচ্ছে গিয়ে প্রতিটার ভর আর এন হচ্ছে তোমার অণুর সংখ্যা। এখন আমি যদি এক মোলের জন্য চিন্তা করি, ঠিক আছে, এক মোল, আমি যদি এক মোলের কথা চিন্তা করি, এক মোল পরিমাণ পদার্থের জন্য, কিন্তু যে কোনো মূলের জন্যই হচ্ছে কি সত্য। তো আমি শুরুতে আর কি এক মোলের জন্য চিন্তা করতেছি। তাহলে এক মোলের জন্য চিন্তা করলে এম ইন্টু এন হচ্ছে তোমার কি, এখানে আণবিক ভর আমরা পাই, তাই না, ইন্টু সি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে কিনা বলো? তো আমরা হচ্ছে গিয়ে এক মোলের জন্য ফাইনালি তাহলে আমরা বলতে পারি পিবি ইকুয়াল 1/3 এম সি স্কোয়ার। তো আমাদের গতিশক্তির যে সূত্রটা এটা কিন্তু হাফ এম বি স্কোয়ার। এই সিটা আসলে এখানে বি আকারে আমরা চিন্তা করতেছি। তাহলে হচ্ছে কি আমরা যদি গতিশক্তিতে কনভার্ট করতে চাই তাহলে একটা হাফ নিয়ে আসতে হবে। হাফ এম সি স্কোয়ার আমাদের যেটা দরকার সেটাকে আমরা লিখে ফেললাম। তো এই হাফটা কিন্তু আমরা নিচ থেকে এক্সট্রা লিখছি, তাহলে এটা হচ্ছে সমতার জন্য কী করতে হবে, 2/1 লিখে সমতা করে দিতে হবে। আর এই সূত্রে কিন্তু আগে থেকে একটা 1/3 ছিল, ওই যে আগে থেকে 1/3। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে হচ্ছে আমরা এখানে বুঝতে পারলাম যে পিবি সমান হাফ এম বি স্কোয়ার ইন্টু হচ্ছে 2/3। তো হাফ এম বি স্কোয়ার যেটা, এটা আসলে কি গতিশক্তি মানে ইকে। তার মানে এখন আমরা পুরো যে অংশটা, পুরো অংশটাকে যদি এই পাশে হচ্ছে নিয়ে আসি তাহলে আমরা বলতে পারি যে পিবি সমান ইকে গুণন 2/3, তাহলে তোমার অ্যাকচুয়ালি থাকতেছে 3/2 পিবি সমান ইকে, ঠিক আছে। তো এটা তো আমরা নির্ণয় করলাম কিসের জন্য বলো তো? এক মোলের জন্য। যদি এক মোল হয়, দেখো এটা কিন্তু আমরা এক মোলের বর কাউন্ট করছিলাম। তো এক মোলের জন্য আমাদের ইকে সমান হচ্ছে গিয়ে কি 3/2 পিবি। তো পিবিটাকে চলে আবার আমরা লিখতে পারি আরটি, যেহেতু এক মোল, পিবি সমান এন আরটি। এখান থেকে হচ্ছে আমরা এন এর মান অন বসিয়ে আরটি বলতে পারি। তাহলে ইকে সমান আমাদের দাঁড়াচ্ছে, ইকে সমান তোমাদের দাঁড়াচ্ছে 3/2 আরটি। তবে যদি হচ্ছে এক মোল না হয় অন্য কোনো পরিমাণ গ্যাস হয়, সেই ক্ষেত্রে হচ্ছে কিন্তু আমাদের এন আরটি হবে, ঠিক আছে। এটা হচ্ছে এক মোলের জন্য। তো যে কোনো মোলের জন্য মানে এন মোল যদি থাকে, ধরো হচ্ছে তোমার এন মোল পরিমাণ গ্যাস আছে একটা পাত্রে, সেই ক্ষেত্রে তোমার ইকের সূত্রটা কী দাঁড়াচ্ছে তাহলে? ফাইনালি 3/2 এন আরটি, ঠিক আছে, 3/2 এন আরটি। ক্লিয়ার হয়েছে কিনা বলো? তো এই সূত্রটাতে কিন্তু আবার একটু সমস্যাও আছে। আমরা হচ্ছে কি ফাইনালি দেখবো যে আসলে আমরা কি সমস্যাটা ফেস করব। এটা কিন্তু জাস্ট আমরা হচ্ছে কি একটা এক পরমাণু গ্যাসের জন্য ইকে বের করছি এন মোল পরিমাণ গ্যাসের জন্য। মানে একটা পাত্র, এই পাত্রে হচ্ছে কি এন মোল গ্যাস আছে, তারপর হচ্ছে কি ওই গ্যাসটা হচ্ছে এক পরমাণু। এক পরমাণু বলতে হচ্ছে কি তোমার জাস্ট একটা পরমাণু দিয়েই একটা অণু গঠিত হয়, বা হচ্ছে কি একটা পরমাণু আকারে সে থাকতে পারে আর কি। ধরো হচ্ছে কি হিলিয়াম, মানে যেগুলো হচ্ছে কি আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো, হিলিয়ামের একটা পরমাণু একটা পাত্রে হচ্ছে কি তোমার অনেকগুলা পরমাণু আছে, কিন্তু সেই গ্যাসটা হচ্ছে এক পরমাণু একটা পাত্রে আমরা সংরক্ষণ করছি এন মোল পরিমাণ। তাহলে ইকে সমান হচ্ছে 3/2 এনআরটি, ঠিক আছে। আমাদের হচ্ছে এক মোলের জন্য আমরা এটা প্রমাণ করছি, কিন্তু আমরা যদি এখানে হচ্ছে গিয়ে ওই এক মোল পরিমাণ চিন্তা না করে অন্য কোনো সংখ্যাও ধরতাম এখানে এন এর মান, তো ফাইনালি আমরা সূত্রটা কিন্তু এটাই হতো। তাহলে সূত্রটা একদম টোটালি মাথায় রাখো যে এন মোল পরিমাণ গ্যাসের জন্য, আরও ফাইনালি আরও সুন্দর করে মাথায় রাখলে এন মোল পরিমাণ এক পরমাণু গ্যাসের জন্য
তার যে গতিশক্তি সেটা হচ্ছে 3/2 nRT। এখন পরমাণুর ব্যাপারটা কেন আসছে, যে এক পারমাণবিক দ্বিপারমাণবিক, সেটা চলো আমরা একটু দেখি। ওকে, তাহলে সেটা দেখার জন্য আমাদের এখানে একটু খেয়াল করতে হবে যে শক্তির সমবিভাজন নীতি। তো একটা নীতি হচ্ছে কি শক্তির সমবিভাজন নীতি, যে আমাদের কোনো একটা গ্যাসের যে অণু, এই অণুর যে টোটাল যে শক্তিটা, ঠিক আছে, এই শক্তিটা হচ্ছে কি তোমার বিভিন্ন স্বাধীনতার যে মাত্রা, এই মাত্রাগুলোর মধ্যে তোমার সমভাবে ডিস্ট্রিবিউট হয়, মানে ভাগ হয়। ধরো হচ্ছে গিয়ে একটা স্বাধীনতার মাত্রাটা আমরা এখন পড়বো, তো আপাতত তুমি আর কি চিন্তা করে নাও যে একটা পদার্থের মনে করো হচ্ছে 10 জুল পরিমাণ শক্তি আছে। মোট কি পরিমাণ শক্তি আছে? 10 জুল পরিমাণ শক্তি। তো এই 10 জুল পরিমাণ শক্তি, তার যে স্বাধীনতার মাত্রা, এটা দিয়ে দুইটা স্বাধীনতার মাত্রা থাকে। ধরো 1 নম্বর একটা স্বাধীনতার মাত্রা, 2 নম্বর হচ্ছে আরেকটা স্বাধীনতার মাত্রা, মানে মোট হচ্ছে দুইটা স্বাধীনতার মাত্রা। তাহলে 1 নম্বরে যাবে তোমার 5 জুল, 2 নম্বরে যাবে হচ্ছে আরও 5 জুল, ঠিক আছে। 1 নম্বরে যাবে 5 জুল, 2 নম্বরে যাবে কি আরও 5 জুল। তো ফাইনালি আমরা বলতে পারি যে হচ্ছে যে 10 জুল দুইটা স্বাধীনতার মাত্রায় ভাগ হয়েছে। তোমার যদি স্বাধীনতার মাত্রা এখানে 5 থাকতো, তাহলে হচ্ছে প্রত্যেকটা ভাগে 2 করে পড়তো। তাহলে আমরা এই যে কথাটা, এই কথাটাকে আমরা বলতেছি শক্তির সমবিভাজন নীতি। তুমি ভালো করে একটু যদি পড়ো তাহলে দেখবা এরকম যে তাপীয় সাম্যাবস্থায় কোনো গতীয় সিস্টেমের মোট শক্তি ওই সংস্থার স্বাতন্ত্র্য মাত্রার মধ্যে সমভাবে বণ্টিত হয়, মানে ভাগ হয়, ডিস্ট্রিবিউট হয়, সমভাগে একদম বণ্টিত হয়। তো এটা এমসিকিউর জন্য পড়তে পারো যে 1859 সালে বিজ্ঞানী ম্যাক্সওয়েল এই সূত্র প্রদান করেন। তাহলে ম্যাক্সওয়েল হচ্ছে কত সালে? 1859 সালে। এটা এমসিকিউর জন্য, মেডিকেল যারা এক্সাম দিব তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সূত্র অনুসারে কোনো সংস্থার প্রত্যেক স্বাতন্ত্র্য মাত্রার মাথাপিছু শক্তির পরিমাণ হাফ কেটি, ঠিক আছে। হাফ কেটি কোন জায়গা থেকে আসছে? প্রতিটা অণু কিন্তু বলছে স্বতন্ত্র মাত্রার মাথাপিছু, আচ্ছা, মাথাপিছু শক্তি কিন্তু প্রতি অণু, লিখে দিই, মাথাপিছু বলতে হচ্ছে প্রতিটি অণু বলছে। মাথাপিছু আর যেরকম আমরা বলি না, প্রতিটি অণু, তাহলে হাফ কেটি। তো এই ব্যাপারটা তাহলে আমরা বুঝতে পারছি। এখন আমাদের স্বাধীনতার মাত্রা নিয়ে কিন্তু আরেকটু আলোচনা করতে হবে। তো চলো আমরা সূত্রটা আবার একটু দেখি, যে ইকে সমান 3/2 nRT। যদি তোমাকে হচ্ছে গিয়ে কি যে মূল সংখ্যা দেয়া থাকে, ঠিক আছে, মূল সংখ্যা দেয়া থাকলে এক মূল পরিমাণ আমরা হচ্ছে গিয়ে কি একটা পাত্রের যে মূল সংখ্যা, এই মূল সংখ্যার জন্য 3/2 nRT। আর যদি এক মূল দেয়া থাকে, এক মূল, তাহলে আমরা পাই 3/2 RT এক মূলের জন্য। এটা হচ্ছে n মূলের জন্য। আর উপরের যেটা লিখছি এটা হচ্ছে তুমি লিখো যে এক মূলের জন্য। তাহলে এক মূলের জন্য হচ্ছে আমরা জানি যে অণুর সংখ্যা থাকে অ্যাভোগাড্রোর সংখ্যা। তার মানে আমরা যদি একটা অণুর জন্য বের করতে চাই, একটা অণুর জন্য, এটা হচ্ছে এক মূলের জন্য, তাই না? এক মূলের জন্য হচ্ছে 3/2 nRT। তাহলে আমি যদি একটা অণুর জন্য বের করতে চাই, তাহলে সেটা আমরা পাবো 3/2। আমরা যদি আর কে এন দ্বারা ভাগ করে দিই, আমাদের লেকচার নাম্বার 8-এ পড়ে আসছি, মানে আগের লেকচারটাই পড়ে আসছি, যে একটা ধ্রুবক পাই যেটাকে আমরা বোল্টজম্যান ধ্রুবক বলি, তাহলে হাফ কেটি। তাহলে ব্যাপারটা খেয়াল রাখো, যদি তোমাকে একটা অণু বলে, ঠিক আছে, একটা অণুর গতিশক্তি বলে, তাহলে হচ্ছে আমাদের ইকে সমান 3/2 কেটি। তোমাকে যদি এক মোল পরিমাণ পরমাণু বলে, ঠিক আছে, অণু বলে, তাহলে 3/2 RT। মানে এই সূত্রটাকে কিন্তু আলাদা করে মুখস্থ রাখার দরকার নেই, কারণ তুমি যদি ওই যে 3/2 nRT মুখস্থ রাখো, আর যদি এক মোল বলে n এর মান এক বসায় দিলা, তাহলে কিন্তু কাজ শেষ। তাহলে আমাদের এই দুইটা সূত্র মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি একটা সূত্র মাথায় রাখলেই হচ্ছে, 3/2 nRT মাথায় রাখলেই হচ্ছে এক মোলের জন্য RT। আর যদি একটা অণু বলে, তাহলে সেটাকে আবার অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করে কেটি। ওকে, তাহলে এখন আমাদের স্বাধীনতার মাত্রাটা একটু বুঝতে হবে। আমরা এখান থেকে বুঝলাম যে হচ্ছে গিয়ে প্রতিটার জন্য মাথা পিছু যে হচ্ছে গিয়ে গতিশক্তি, মাথা পিছু গতিশক্তিটা হচ্ছে ইকে সমান হাফ কেটি, বা হচ্ছে তুমি বলতে পারো হাফ nRT। আমি যদি হচ্ছে গিয়ে মূল আকারে চিন্তা করি, তাহলে হচ্ছে গিয়ে হাফ nRT। এটা হচ্ছে মাথা পিছু, ঠিক আছে, মাথা পিছুর জন্য। তো আমরা জানি যে স্বাধীনতার মাত্রা যেটা, এটা হচ্ছে গিয়ে কি প্রতিটাতে সমানভাবে ভাগ হয়। শক্তি সমবিভাজন নীতিটা হচ্ছে প্রতি স্বাধীনতার মাত্রায় সমপরিমাণ ভাগ হচ্ছে। তাহলে একটা স্বাধীনতার মাত্রার জন্য আমাদের হাফ nRT, ঠিক আছে, প্রতি মাথা পিছু। এটা কিন্তু দেখো এই যে হাফ nRT বা হচ্ছে গিয়ে হাফ কেটি যেটা আমরা লিখছি, এটা কিন্তু প্রতিটা স্বাধীনতার মাত্রার জন্য, ঠিক আছে। তাহলে প্রতিটা স্বাধীনতার মাত্রার জন্য ডিস্ট্রিবিউট হচ্ছে হাফ nRT বা হাফ কেটি। তো তাহলে কোনো একটা অংশ যদি তুমি হচ্ছে দেয়া থাকে যে স্বাধীনতার মাত্রা হচ্ছে 7, তোমাকে যে শক্তিটা দেয়া আছে এইটা হচ্ছে কি প্রতিটা স্বাধীনতার মাত্রার জন্য। তাহলে তোমাকে যদি স্বাধীনতার মাত্রা 7 দেওয়া থাকে, তাহলে এটার সাথে হচ্ছে টোটাল শক্তি যদি আমি বের করতে চাই, তাহলে 7 দ্বারা গুণন করতে হবে, কারণ প্রতিটার জন্য হাফ nRT। তাহলে যেহেতু স্বাধীনতার মাত্রা 7, তাহলে হচ্ছে এটার সাথে 7 গুণন হবে। তাহলে আমাদের স্বাধীনতার মাত্রা যেটা, এটাকে F দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, স্বাধীনতার মাত্রা। ওকে, তাহলে আমাদের টোটাল যে হচ্ছে গিয়ে এনার্জিটা, সেটা হচ্ছে গিয়ে F/2 nRT।
মানে আমরা 3/2 এনআরটি ওইটা মুখস্থ রাখতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে তোমার F/2 এনআরটি। এখন ঘটনা হচ্ছে কি আমাদের এই এফ এর মান আসলে কত হবে, আর হচ্ছে কখন আমরা কত ইউজ করব। ইকে সমান তাহলে আমাদের দাঁড়াচ্ছে এই সূত্রটা। ফাইনালি তুমি এটা মাথায় রাখতে পারো। তো আমাদের হচ্ছে বইগুলোতে এই F/2 এটা নিয়ে তেমন আলোচনা করা হয়নি। আমাদের বইগুলোতে শুধুমাত্র হচ্ছে তোমার 3/2 এনআরটি ইউজ করা হয়। তো যদি কোনো গ্যাসের নাম উল্লেখ না থাকে, ঠিক আছে, ধরো কোনো গ্যাসের নাম উল্লেখ নেই বা হচ্ছে কি, তাহলে চলো আমরা দেখি সূত্র কখন কোনটা ইউজ করব। সূত্রের ব্যবহার। ধরো কোনো গ্যাসের নাম নেই, গ্যাসটা এক পরমাণুক নাকি হচ্ছে দুই পরমাণুক বা হচ্ছে কি বহু পরমাণুক, সেই সম্পর্কের কোনো ইনফরমেশন নেই, তাহলে হচ্ছে নো ইনফরমেশন, কোনো ইনফরমেশন দেওয়া নেই, ইনফরমেশন দেওয়া নেই। তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি জাস্ট হচ্ছে ইউজ করবে কি, কে সমান 3/2 এনআরটি, 3/2 এনআরটি। আর যদি তোমাকে পরমাণু বলে তাহলে হচ্ছে তুমি কেটি বসায় দিবা, ঠিক আছে। তোমাকে যদি উল্লেখ থাকে, ধরো হচ্ছে এক পরমাণু, দ্বি পরমাণু বা হচ্ছে তিন পরমাণু উল্লেখ থাকে, তখন হচ্ছে আমরা উল্লেখ থাকে যদি ইনফরমেশন দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব ইকে সমান 5/F/2 এনআরটি। এখন ঘটনা হচ্ছে কি আমাদের বইয়ে কিছু ম্যাথ সলভ আছে যেখানে নাইট্রোজেন গ্যাস বা অক্সিজেন গ্যাস এগুলো নাম উল্লেখ থাকে, উল্লেখ থাকা সত্ত্বেও 3/2 এনআরটিটা ইউজ করে ফেলে। তো এটা অ্যাভয়েড করাই বেটার। তো তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে আমরা মেইন সূত্রটা যেটা ইউজ করবো এটা হচ্ছে F/2 এনআরটি। এখন ঘটনা হচ্ছে আমরা কোন গ্যাসের জন্য এই এফ এর মান কেমন হবে, তাহলে চলো সেই সম্পর্কে একটু আইডিয়া আমরা নিয়ে নিই। যে স্বাধীনতার মাত্রাটা তাহলে দেখো, এখন আমাদের বুঝতে হবে যে স্বাধীনতার মাত্রা ব্যাপারটা আসলে কি, যদিও আমরা অলরেডি বেশ কয়েকবার হচ্ছে আলোচনা করে ফেলছি বা মুখে এই কথাটা বলে ফেলছি যে স্বাধীনতার মাত্রা। এখন স্বাধীনতার মাত্রা এই কথাটার মিনিং আসলে কি, এই কথাটার মিনিং হচ্ছে গিয়ে কি, তুমি যদি চিন্তা করো যে একটা কণা কোনো একটা জায়গায় গতিশীল, তাহলে সে কয়টা দিকে সঠিকভাবে মানে হচ্ছে স্বাধীনভাবে চলাচল করতে পারে, বা তার গতির যে ধরনটা, এই ধরনটা আসলে হচ্ছে গিয়ে কি কতভাবে হইতে পারে। ইজি করে বললে এখানে ডেফিনেশন আছে, ডেফিনেশনগুলোই তোমরা হচ্ছে অনুধাবন আকারে লিখবা। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলতেছি। ধরো হচ্ছে গিয়ে কি এই বোর্ডটার উপর যদি আমি চলাফেরা করতে চাই, তাহলে আমি কয়টা দিকে চলাচল করতে পারবো, হয় এই দিক বরাবর চলাচল করতে পারবো, না এই দিক বরাবর চলাচল করতে পারবো। আমি বোর্ডের উপরেই থাকতে চাচ্ছি আর কি, মানে বোর্ডের টাচে বা সংস্পর্শে থাকতে চাচ্ছি, তাহলে কিন্তু আমি যে এই দিক বরাবর আসতে পারবো না। তাহলে দেখো এই বোর্ডের উপর যদি আমি হাঁটাহাঁটি করতে চাই, তাহলে আমি হয় যে এই দিক বরাবর হাঁটবো, নতবা কি এই দিক বরাবর হাঁটবো। তাহলে আমার এখানে হচ্ছে গিয়ে চলাচলের যে স্বাধীনতাটা, এটা কয়টা দিক বরাবর সীমাবদ্ধ হয়ে গেছে, দুইটা দিক বরাবর সীমাবদ্ধ হয়ে গেছে। তাহলে আমি বলতে পারি এই বোর্ডের উপর যে আমাদের স্বাধীনতার মাত্রা বা আমার স্বাধীনতার মাত্রা সেটা হচ্ছে আমাদের 2। আমি যদি হচ্ছে গিয়ে পাখি হইতাম, তাহলে আমি কিন্তু ইচ্ছা করলে এই দিক বরাবর চলাচল করতে পারতাম, ঠিক আছে, মানে ডানে বামে। ইচ্ছা করলে আমি যে সামনে পিছনে চলাচল করতে পারতাম, অথবা আমি হচ্ছে গিয়ে কি উপর নিচ বরাবর চলাচল করতে পারতাম, যেরকম মশা উড়াফেরা করে, ঠিক আছে। তো এই মশার জন্য বা হচ্ছে গিয়ে পাখির জন্য তার যে স্বাধীনতার মাত্রা, এই স্বাধীনতার মাত্রাটা হচ্ছে তোমার কি 3, ঠিক আছে। তো স্বাধীনতার মাত্রার ব্যাপারটা বুঝতে পারছো, যে একটা কোনো বস্তুর যে চলাচলের স্বাধীনতা বা হচ্ছে কি আরো ইজি করে বললে তার যে গতিটা, এই গতির ধরনগুলোকে আমাদের প্রকাশ করতে মোট কয়টা স্থানাঙ্কের প্রয়োজন হয় বা কয়টা চলকের প্রয়োজন হয়, ঠিক আছে। আমি এই যে এখানে যে আমি আগে নিজের ভাষায় বলছি, এখন আমাদের হচ্ছে এখানে যে ডেফিনেশন আছে এই ডেফিনেশনগুলো আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো। তাহলে কোনো গতিশীল সিস্টেমের অবস্থান সম্পূর্ণরূপে বোঝাতে মোট যে সংখ্যক স্বাধীন রাশির প্রয়োজন হয় তাকে গতিশীল সিস্টেমের মোট গতিশক্তির রাশিমালায়, আচ্ছা এটা মানে অনেক পেশা অনেক বড় করে লিখছে, আমি এখানে দুইটা হচ্ছে গিয়ে দিছি ডেফিনেশন, তোমাদের যেটা সহজ লাগে এটা লিখবা। কোনো গতিশীল সিস্টেমের অবস্থান সম্পূর্ণরূপে বোঝাতে মোট যে সংখ্যক স্বাধীন রাশির প্রয়োজন হয় তাকে তাকে স্বাধীনতার মাত্রা বলে। এই যে বা দিয়ে যেটা লিখছে এটা মুখস্থ বলতে হবে না, বা দিয়ে আরও বলে দিচ্ছে বা গতিশীল সিস্টেমের মোট গতিশক্তি রাশিমালায় যে কয়টি স্বাধীন বর্গরাশি পাওয়া যায় এটা বোঝার দরকার নেই। আরেকটা ডেফিনেশন আছে, এটা একটু হচ্ছে বোঝানো যে গতিশীল সংস্থার অবস্থা বা অবস্থান নির্দিষ্টভাবে প্রকাশের জন্য যতগুলো স্থানাঙ্কের প্রয়োজন হয় তাকে ওই গতিশীল সংস্থার স্বাধীনতার মাত্রা বলে। এখন ধরো হচ্ছে কি আমরা যদি বলি XY কোঅর্ডিনেট সিস্টেম, সেই ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 2। ধরো হচ্ছে আমি ব্যাপারটা এরকমভাবে বলি, মাত্রই কিছুক্ষণ আগে যেটা বলছি যে আমার চলাচলের যে হচ্ছে গিয়ে স্বাধীনতাটা সেটা হচ্ছে গিয়ে 2 মাত্রার এই বোর্ডের উপর। তো তোমাকে আর এখানে আরও একটা ব্যাপার মানে আরেকটা ডেফিনেশনে বলছে অবস্থা বা অবস্থান নির্দিষ্টভাবে প্রকাশের জন্য যতগুলো স্থানাঙ্কের প্রয়োজন হয়। তো এই কথাটা মানে কি, যে তোমাকে যে বললো যে যতগুলো স্থানাঙ্কের প্রয়োজন হয়, তো এই কথাটার মানে কি সেটা আমি তোমাদের একটু বলিয়ে দিই। ধর হচ্ছে গিয়ে এই যে বোর্ড, এই বোর্ডের উপর কোনো একটা পয়েন্টে একটা পিঁপড়া আছে, ধর এই পয়েন্টে একটা পিঁপড়া আছে।
তো আমি যদি তার হচ্ছে এই অবস্থানটা মানে সে কোন অবস্থানে আছে এটা যদি আমি বের করতে চাই, তাহলে আমার কি এই যে তোমরা সরলরেখা যেটা পড়ছো যে আমি দেখবো যে x অক্ষ বরাবর সে কতটুকু দূরে আছে 4, y অক্ষ বরাবর সে কতটুকু দূরে আছে 3 একক। তাহলে আমি বলবো এরকম যে এই বোর্ডের 4,3 পয়েন্টে এই পিঁপড়াটা আছে, ঠিক আছে। তাহলে দেখো তাকে প্রকাশের জন্য তার যে অবস্থানটা এটা আমার ডিফাইন করার জন্য আমার দুইটা স্থানাঙ্ক লাগছে, যে আমি x অক্ষ বরাবর কিছুটা লাগছে মানে x স্থানাঙ্ক লাগছে, y অক্ষ বরাবর সে কত দূরে আছে, ঠিক আছে, সেই স্থানাঙ্কটা কিন্তু আমার লাগছে। তার মানে হচ্ছে কি আমাদের x এবং y দুইটা ভ্যালুই লাগছে, তাহলে তার সাথে তার মাত্রা হচ্ছে 2। আমি যদি মশার জন্য যদি বলতাম মানে টিডি যদি হইতো, ধরো এই রুমের একটা কর্নারে মশা আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জেট অক্ষ আসতো, তাহলে হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড হইতো, মানে 3 ডাইমেনশনাল হইতো। অবস্থা বোঝানোর জন্য ধরো হচ্ছে একটা এক পরমাণু গ্যাস সে ঘুরতেছে, একটা বৃত্ত সে ঘুরতেছে, এটা কিন্তু আমি হচ্ছে গিয়ে নাও বুঝতে পারি বা বুঝতে পারবো না, কিন্তু হচ্ছে দ্বিপরমাণু গ্যাস সেই পাশে একটা পরমাণু এই পাশে একটা পরমাণু, তাহলে তার অবস্থাটা বোঝানোর জন্য আমার হচ্ছে কি সে হয় এরকমভাবে ঘুরতে পারে অথবা কি সে এই যে এরকমভাবে ঘুরতে পারে, ঠিক আছে। তাহলে তার অবস্থাটা মানে সে কোনভাবে ঘুরতেছে এটা বোঝানোর জন্য কিন্তু আমার স্বাধীনতার মাত্রা দরকার হয়, ঠিক আছে। আবার হচ্ছে স্পিনের জন্য ধরো হচ্ছে কি ইলেকট্রন যখন ঘুরে আমরা এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পড়ছিলাম যে সে হচ্ছে কি কোনভাবে ঘুরতেছে, তোমার হচ্ছে কি ক্লকওয়াইজ নাকি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, স্পিন কোয়ান্টাম সংখ্যা ছিল হচ্ছে কি এই ব্যাপারটা। তো এইগুলা কি আসলে এখানে আমরা স্বাধীনতার মাত্রা বলতেছি। তো এর থেকে বেশি আপাতত দরকার নেই, জাস্ট এতটুকু জানলে আপাতত হচ্ছে আমাদের। তো এখন আমাদের হচ্ছে স্বাধীনতার মাত্রা কোন গ্যাসের জন্য কেমন, এক পরমাণু যে গ্যাস এই গ্যাসটা হচ্ছে কি x অক্ষ বরাবর চলবে অথবা y অক্ষ বরাবর চলবে অথবা z অক্ষ বরাবর চলবে, তাহলে তার স্বাধীনতার মাত্রা হচ্ছে কয়টা, 3টা। তাহলে এক পরমাণু গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে কি 3, ঠিক আছে ব্যাপারটা। এর থেকে বেশি তার যে স্পিন এটা কিন্তু আমরা কাউন্ট করি নাই, আমরা প্রাথমিক যে স্বীকার্য পড়ছিলাম এই স্বীকার্যতেই আমরা বলছিলাম যে কণাটা যে ঘুরতেছে, ঠিক আছে, স্পিন ওইটা আমরা কাউন্ট করতেছি না। তাহলে এক পরমাণু গ্যাসের জন্য তার শুধুমাত্র হচ্ছে স্বাধীনতার যে মাত্রাগুলো এগুলো হচ্ছে রৈখিক, হয় x অক্ষ বরাবর সোজা অথবা y অক্ষ বরাবর সোজা অথবা z অক্ষ বরাবর সোজা। তাহলে এক পরমাণু গ্যাসের জন্য একদম টোটালি মুখস্থ 3। আর এই গ্যাসগুলো কোনগুলো বলো তো, হিলিয়াম, নিয়ন, নিয়ন, আর্গন, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের এক পরমাণু গ্যাস। দ্বিপরমাণু গ্যাসের জন্য আমরা হচ্ছে রৈখিক স্বাধীনতার মাত্রাও পাবো, গুণন স্বাধীনতার মাত্রাও আমরা পাবো। তো রৈখিকের জন্য হচ্ছে আমাদের 3 আর গুণনের জন্য হচ্ছে আমাদের 2, ঠিক আছে। তাহলে আমরা টোটাল কয়টা পাইছি বলো তো, টোটাল আমরা পাইছি হচ্ছে এখানে 5। তাহলে দ্বিপরমাণু গ্যাসের জন্য হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা কয়টা, 5। তো একদম টোটালি মুখস্থ বসাতে পারো আর কি। আর বহু পরমাণু গ্যাস বলতে এখানে আমরা হচ্ছে মেনলি 3 পরমাণু গ্যাসে বেশি পড়বো, 3 পরমাণু গ্যাস। এখন 3 পরমাণু গ্যাসের জন্য কিন্তু আমাদের একদম যে টোটালি অলওয়েজ একটা নির্দিষ্ট সংখ্যা বলতে পারবো এরকম কিন্তু না, মানে এটা হচ্ছে গিয়ে কি কম বেশি হইতে পারে। কিন্তু আমরা যদি ইন জেনারেল বলি, ইন জেনারেল বললে তোমাদের ব্যাপারটা হবে এরকম 7, এখানে রৈখিকও থাকে গুণনও থাকে, টোটাল হয় প্রায় 7, ঠিক আছে। তাহলে দেখো এখন এই 7 কিন্তু এটা ফিক্সড না, এই জন্য আমি এটা না লিখি, এটা 6ও ক্ষেত্র বিশেষ হইতে পারে, 7ও হইতে পারে বা এর থেকে কম বেশি হইতে পারে। মানে ইন জেনারেল আমাদের যদি কখনো এরকম 3 পরমাণু দেওয়া থাকে তাহলে আমরা 7 ইউজ করতে পারবো, হ্যাঁ 7ই আমরা ইউজ করব। এর বাহিরেও হচ্ছে কি আমাদের আরও এক্সট্রা, মানে তোমরা হচ্ছে কি 7 অথবা 6, আচ্ছা আমি দুইটা তোমাদের ইনফরমেশন দিই তাহলে আর কি ব্যাপারটা ক্লিয়ার হবে। বইয়ে যেহেতু ইনফরমেশন নেই মানে এই দ্বিপরমাণুকের জন্য কোনটা ইউজ করবা অথবা বহু পরমাণু বা 3 পরমাণুকের জন্য কোনটা ইউজ করবা, তো এটা আমি একদম ডিফাইন করে দিলে ব্যাপারটা খারাপ দেখা যায় বা হচ্ছে কি এক্সপেক্ট করে কি না এটা একটা ম্যাটার। ওকে, তাহলে এখন আমাদের দ্বিপরমাণু গ্যাসগুলো কোনগুলা, ধর হচ্ছে তোমার অক্সিজেন, তারপর হচ্ছে তোমার হাইড্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন। ঘটনা হচ্ছে কি বইয়ে এই ম্যাথগুলো হচ্ছে তোমার এই যে 3/2 দিয়েই করে ফেলছে। এখন এটা একটা ইস্যু যে আসলে আমাদের বোর্ড পরীক্ষায় কোনটা ইউজ করবো, তোমাদের বইয়ের ব্যাপারটাই আসলে ফলো করা উচিত, বইটাই ফলো করবা, যদি কোনো ইনফরমেশন দেওয়া না থাকে তো বইয়ের ব্যাপারগুলো ফলো করবা। আর এইগুলো জাস্ট মাথায় রাখো বা এইগুলো আর কি আমাদের মাথায় রাখতে হবে। তো বহু পরমাণু গ্যাস যেটা এই গ্যাসগুলোর জন্য হচ্ছে কি ধরো তোমার হইতে পারে কি কার্বন ডাইঅক্সাইড হইতে পারে, CO2 হইতে পারে কি O3। তো এইগুলো একটা শর্টকাট দিয়ে তুমি মাথায় রাখতে পারো। তো যাই হোক আমরা শর্টকাট আপাতত আর আলোচনা না করি যেহেতু আমরা তেমন ইউজ করব না। আচ্ছা কার্বন ডাইঅক্সাইডটা আমি হচ্ছে একটু বলে দিই। আচ্ছা তাহলে আমরা 3 পরমাণুর জন্য ইঞ্জিনিয়ারিং 7 ইউজ করব, 7 ইউজ করো, 7 ইউজ করো, আপাতত আর চিন্তা করার দরকার নেই। তবে আমি শর্টকাটটা একটু আলোচনা করে দিই, ঠিক আছে। শর্টকাটটা হচ্ছে এরকম যে এটাই যে একদম ফাইনাল শর্টকাট এরকম না, মানে আমাদের লেভেলে যেগুলো আসে এগুলোর জন্য তুমি এগুলো ইউজ করতে পারো একদম টোটালি। F ইকুয়াল হচ্ছে তোমার 3 × A মাইনাস হচ্ছে তোমার B, ঠিক আছে, 3 × A মাইনাস হচ্ছে তোমার B। তাহলে এখানে A কি মিন করতেছে, A মিন করতে হচ্ছে এই যে পরমাণুটা, তোমার যে অণুটা এই অণুতে পরমাণুর সংখ্যা
আর বি হচ্ছে তাদের মধ্যকার হচ্ছে গিয়ে কি কানেক্টেড পথ, ঠিক আছে। তো তোমাকে যদি এই ব্যাপারটা বলি, এই ব্যাপারটা একটু ভালো করে খেয়াল রাখো, 3a মাইনাস বি এই শর্টকাট দিয়ে তুমি আপাতত আর কি ইউজ করতে পারো। যদি তোমার বইয়ে কখনো তোমার মনে হয় যে বোর্ড পরীক্ষায় আমি হচ্ছে f/2 সূত্রটা ইউজ করবো, এখন বইয়ে 3/2 ইউজ করা হয়েছে, তার মানে বোর্ডে তুমি যদি 3/2 ইউজ করো তোমার অঙ্ক ভুল হবে না, আর এটা ইউজ করলেও ভুল হবে না। তো এই 3/2 এই কথাটা মানে হচ্ছে, আমি যদি একটা এক্সাম্পল ধরি, ধর কার্বন ডাইঅক্সাইড যদি আমি আকৃতিটা বলি, তাহলে কিন্তু সরলরৈখিক আকৃতি, তাই না? সি এই পাশেও এই পাশেও, যদিও ডাবল বন্ড আমরা হচ্ছে ওইটা দেখতেছি না, জাস্ট হচ্ছে একটা বন্ড চিন্তা করতেছি, মানে একটা পথ আর কি, কানেক্টেড পথ। তাহলে দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অণু, এই অণুতে হচ্ছে তোমার কি পরমাণুর সংখ্যা কয়টা? 3টা না? অক্সিজেনের একটা, কার্বন ডাইঅক্সাইডের কার্বনের একটা, অক্সিজেনের একটা, মানে মোট হচ্ছে 3টা পরমাণু। তাহলে এই এ হচ্ছে তোমার পরমাণুর সংখ্যা, তাহলে 3 × 3 মাইনাস বি হচ্ছে তোমার কানেক্টেড পথ, মানে হচ্ছে কি এই যে পরমাণুগুলা কানেক্ট হয়েছে, কয়টা পথে কানেক্ট হয়েছে, যে এখানে একটা পথ, এখানে একটা পথ, এই কানেক্টেড পথ, তার মানে আমরা হচ্ছে -2, তাহলে তুমি পাবা 7, ঠিক আছে। তাহলে দেখো বহু পরমাণু বা হচ্ছে আমরা যখন 3 পরমাণু চিন্তা করলাম, তখন কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা 3 পরমাণুর গ্যাস, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 7। তো আমি যদি হচ্ছে গিয়ে O3 বলি, মানে ওজন গ্যাস যেটা O3, তো সেই ক্ষেত্রে পরমাণুর সংখ্যা কয়টা বলো তো? 3টা না? তাহলে 3 × 3 মাইনাস, আমি যদি এটার স্ট্রাকচারটা অঙ্কন করি, তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে এরকম ওজন। তাহলে দেখো এখানে কানেক্টেড পথ কয়টা আছে, ঠিক আছে, মানে ওর সাথে ও কানেক্টেড এই পথে, ওর সাথে ও কানেক্টেড ওই পথে, ওর সাথে ও কানেক্টেড হচ্ছে এই পথে, তাহলে 3টা কানেক্টেড পথ কিন্তু আমরা পাইছি। তাহলে কানেক্টেড পথ যেহেতু এখানে 3টা, তাহলে এখানে মাইনাস হবে কত? 3, তাহলে 3, তার মানে এখানে আমরা পাচ্ছি 6, ঠিক আছে। তার মানে আমাদের বহু পরমাণু গ্যাসের জন্য কিন্তু ফিক্সড কোনো কিছু নেই, এটা ক্ষেত্র বিশেষে 7 হতে পারে, ক্ষেত্র বিশেষে হচ্ছে 6 হতে পারে। এখন তুমি বোর্ড পরীক্ষায় কোনটা ইউজ করবা, এটা আমি হচ্ছে গিয়ে 7 আপাতত আমি লিখে দিচ্ছি। এটাতে কোনো কারেকশন হয়, মানে 6 তোমার যদি বেশি অ্যাকসেপ্টেবল হয়, সেটা আমি তোমাদের হচ্ছে কি কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। কমেন্ট বক্সে আমি যেটা দেবো এটাই ধরো ফাইনাল, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে চলো আমরা রিলেটেড করে ম্যাথ এখন করে ফেলি। আচ্ছা, একটি অণুর জন্য গতিশক্তি, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, ওই যে শুরুতে আমরা পড়ে ফেলছি, হচ্ছে 3/2। আমি যদি 1 মোলের জন্য চিন্তা করি, তাহলে RT 1 মোলের জন্য যদি আমি চিন্তা করি, তাহলে 1 মোলটাকে যদি আমি হচ্ছে কি n দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাবো? একটার জন্য পাবো, একটা অণুর জন্য। তাহলে আমাদের 3/2 R/n হচ্ছে তোমার কে, তাহলে কেটি হচ্ছে আর কি ব্যাপারটা, তাহলে এটা হচ্ছে তোমার একটার জন্য। ওকে, তাহলে চলো আমরা এই রেটের দিকে একটা ম্যাথ করে ফেলি। তোমাকে বলছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি নির্ণয় করো। নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর হচ্ছে 28, গ্রাম আণবিক ভর মানে হচ্ছে 1 মোল, ঠিক আছে। তাহলে 3 গ্রামের জন্য কিন্তু তোমাকে বের করতে বলছে 3 গ্রাম, তার মানে তোমাকে দেখো 3 গ্রামের জন্য যখনই বের করতে বলছে ইকে, তাহলে আমাদের মূল সংখ্যা কিন্তু এখানে ভিন্ন দেওয়া আছে, মানে 1 মোল না। তাহলে আমাদের NRT বসাতে হবে, NRT বসাতে হবে, আর হচ্ছে তোমার এই যে সামনে F/2 বসাতে হবে। এখন দেখো গ্যাসের নাম কিন্তু এখানে উল্লেখ আছে নাইট্রোজেন গ্যাস, তাহলে নাইট্রোজেন কিন্তু তোমার দ্বিপরমাণুক গ্যাস, নাইট্রোজেন কি দ্বিপরমাণুক গ্যাস, তাহলে আমাদের এখানে F এর ভ্যালুটা অ্যাকচুয়ালি 5 বসাতে হবে। তাহলে 5/2, N হচ্ছে কি তোমার মূল সংখ্যা, মানে W/M, তাহলে W হচ্ছে এখানে তোমার 3 গ্রাম, আর M হচ্ছে তোমার 28 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে তোমার 3.1 ইন্টু T এর ভ্যালু হচ্ছে তোমার কত ডিগ্রি সেলসিয়াস বলছে? 29 ডিগ্রি সেলসিয়াস প্লাস আমাদের যেহেতু ক্যালভিন ইউজ করতে হবে, তাহলে তোমার 273 যোগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার এখানে ব্যাপারটা। তাহলে আমরা এখানে পাচ্ছি 15 ইন্টু 8.31 ইন্টু 302 বাকি হচ্ছে তোমার 56 তাহলে তোমার 672 জুল, 672 জুল, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 3 গ্রামের গতিশক্তি। তাহলে এখানে দেখো আমাদের এই গতিশক্তির যে ব্যাপারটা, এটা কিন্তু হচ্ছে গ্যাসের মূল সংখ্যার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। কত মূল আছে মূল সংখ্যার উপর ডিপেন্ড করতেছে, মানে একটা গ্যাস পাত্রে যদি তোমার গ্যাসের পরিমাণ বিভিন্ন রকম থাকে, 3 গ্রামের পরিবর্তে আমি 6 গ্রাম দিই, 15 গ্রাম দিই, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই এটা তোমার কি করতেছে, প্রভাব ফেলতেছে। তো আমরা যখনই এই ব্যাপারগুলো কাউন্ট করব, এনকে আমরা ভেঙে তো W আবার M লিখতে পারি, তাহলে হচ্ছে তোমার কত মোল আছে এটা হচ্ছে মেইন, মানে গ্যাসের পরিমাণটা হচ্ছে মেইন। আর একটা ভিন্ন ভিন্ন গ্যাস যদি থাকে, তাহলে আমাদের হচ্ছে তার যে আণবিক ভর এবং হচ্ছে তার পরিমাণ, এগুলোর উপর কিন্তু গতিশক্তি ডিপেন্ড করে, মানে হচ্ছে এগুলোর পরিমাণের ভিত্তিতে গতিশক্তিরও তারতম্য হইতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে চলো হচ্ছে আমরা এই ম্যাটটা যদি দেখি, তোমাকে বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 গ্রাম নাইট্রোজেনের গতিশক্তি নির্ণয় করো। তাহলে সবুজ যেগুলো, এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তাহলে এটা তুমি হোমওয়ার্ক করবা, এটা তোমার বাসার কাজ। তারপরে দেখো এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, প্রতি গ্রাম অণু হিলিয়াম, ঠিক আছে, প্রতি গ্রাম অণু
এখানে কিন্তু একটা এই ব্যাপারটা কেন মার্ক করে দিলাম, এটা মাথায় রাখবো, প্রতি গ্রাম অণু হিলিয়াম এই কথাটা মানে হচ্ছে 1 মোল। ঠিক আছে, প্রতি গ্রাম অণু এই কথাটা হচ্ছে 1 মোল হিলিয়াম অণু। ঠিক আছে, যখনই তোমাকে বলবে যে প্রতি গ্রাম অণু, এটা তুমি বুঝবা যে 1 মোল। 1 মোল এই কথাটা আমি হচ্ছে এখানে বলে দিলাম, তাহলে বাদ এটা তোমার হোমওয়ার্ক। তুমি এই কথাটা যদি ভুলে যাও, বা এই অঙ্কটা শুধুমাত্র অ্যাড করছি এই কথাটার জন্য। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে একটা গ্রাফ টাইপের দেওয়া আছে যে ও এর রেখাটি স্থির চাপে 1 মোল অক্সিজেনের ক্ষেত্রে, মানে এই ও এর যে রেখাটা এটা হচ্ছে তোমার 1 মোল অক্সিজেনের জন্য, এবং ওবি রেখাটি স্থির চাপে 1 মোল নাইট্রোজেন গ্যাসের জন্য তাপমাত্রা বনাম আয়তনের লেখচিত্র। চিত্র অনুসারে গ্যাসের চাপের অনুপাত তো আমরা ওই যে ওই T1 এটা দিয়ে করবো, এটা আমি আর বলবো না। এ বিন্দুতে গ্যাসের মোট গতিশক্তি বি বিন্দুতে গ্যাসের মোট গতিশক্তির অর্ধেক, উক্তিটি যথার্থ কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এ বিন্দুতে তুমি দেখো, এটা হচ্ছে তোমার এ বিন্দু, তাই না? এ বিন্দুতে গ্যাসের মোট গতিশক্তি, বিন্দুটা তো এখানে দেওয়া থাকার কথা। আচ্ছা, এখানে বি হচ্ছে এখানে। তাহলে দেখো, এখানে কিন্তু তোমার তাপমাত্রা দেয়া আছে, যেহেতু গ্যাসের পরিমাণ যেটা এটা 1 মোল, তাহলে এখানে তোমার তাপমাত্রা হচ্ছে গিয়ে কত, 600 কেলভিন, আর এই পয়েন্টে তোমার তাপমাত্রা কত, 300 কেলভিন। যেহেতু দুইটাই 1 মোল, দেখো দুইটাই কিন্তু বলছে 1 মোল অক্সিজেনের ক্ষেত্রে, 1 মোল অক্সিজেনের ক্ষেত্রে, এবং অভিরেখাটি স্থির চাপে 1 মোল নাইট্রোজেনের ক্ষেত্রে, মানে দুইটাই হচ্ছে 1 মোল পরিমাণ। তাহলে যেহেতু মূল সংখ্যা এখানে সেম, 1 মোল, দুইটাই 1 মোল, তাহলে আমাদের এখানে হচ্ছে কি গ্যাসের যে শক্তিটা এটা শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করবে বলো তো? শুধুমাত্র আমাদের ডিপেন্ড করবে ইকে সমান 3/2, আমরা f/2 লিখি, ঠিক আছে, যেহেতু দ্বিপরমাণুক দুইটাই, f/2 n RT। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের f এর মানটা তেমন প্রভাব ফেলবে না, জাস্ট কম্পেয়ার করতে বলছে, মোট গতিশক্তির অর্ধেক কিনা জাস্ট কম্পেয়ার করতে বলছে। তো আমাদের f আসলে কাটাকাটি চলে যাবে। তাহলে যেহেতু দুইটাই 1 মোল, তাহলে আমাদের n আর লিখতে হচ্ছে না, তাহলে আমাদের ফাইনালি লিখতেছি f/2 RT। তাহলে এখানে দেখো শুধুমাত্র কিন্তু তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে, এখানে যে গতিশক্তিটা শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমরা দেখতেছি বি গ্যাসের জন্য এই বি পয়েন্টে তাপমাত্রা হচ্ছে 600 কেলভিন, আর এ গ্যাসের জন্য এই পয়েন্টে তাপমাত্রা হচ্ছে তোমার কি 300 কেলভিন। এখন ভলিউম কত আমার কোনো ম্যাটার না, ঠিক আছে, তার প্রেশার কত সেটা আমার ম্যাটার না, তার ডেনসিটি কত কোনো ম্যাটার না, আমার শুধুমাত্র জানা দরকার কি গ্যাসের পরিমাণ ইনটু তাপমাত্রা। তাহলে গ্যাসের পরিমাণ আমরা জানা গেছি 1 মোল, তাপমাত্রা হচ্ছে তোমার এখানে দেওয়া আছে, এটার জন্য 300 আর এটার জন্য 600। তার মানে এখন আমাদের হচ্ছে কি খুবই সিম্পলি এটা মুখে মুখে বলে ফেলতে পারি, যেহেতু এই বি গ্যাসের জন্য তাপমাত্রা বেশি, তার মানে তার হচ্ছে তোমার কি গতিশক্তিও বেশি, যেহেতু সরাসরি সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে যে কথাটা বলছে যে এ বিন্দুতে গ্যাসের মোট গতিশক্তি বি বিন্দুতে গ্যাসের মোট গতিশক্তির অর্ধেক, বি এর হচ্ছে ডাবল, এর হচ্ছে গিয়ে অর্ধেক। তো এই কথাটাই আর কি। তাহলে এই কথাটা কিন্তু যথার্থ, উক্তিটি যথার্থ, তাহলে এটা যথার্থ হবে। যেহেতু বি এর তাপমাত্রা বেশি, মানে তাপমাত্রা ডাবল, তাহলে ওইটার কি গতিশক্তি ডাবল হবে। উল্টা করে বললে যেহেতু এর তাপমাত্রা অর্ধেক, তাহলে এর গতিশক্তি অর্ধেক হবে। ওকে, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের প্রতিটি অণুর গড় রৈখিক গতিশক্তি কত? ঠিক আছে, গড় রৈখিক গতিশক্তি, তাহলে এখানে শুধুমাত্র রৈখিক গতিশক্তি বের করতে বলছে। মানে স্বাধীনতার মাত্রা আমরা কয়টা পড়ছিলাম বলতো? আমাদের হচ্ছে বলছিলাম সরল রৈখিকের জন্য 3, মানে দ্বিপরমাণবিক গ্যাস যেগুলো, এখানে হাইড্রোজেন গ্যাস বলছে, তাহলে হাইড্রোজেন গ্যাসের জন্য হচ্ছে তোমার কি দ্বিপরমাণবিক গ্যাস। তাহলে দ্বিপরমাণবিক গ্যাসের জন্য আমাদের রৈখিক যে স্বাধীনতার মাত্রা সেটা হচ্ছে তোমার 3, আর হচ্ছে তোমার যে ঘূর্ণন যে স্বাধীনতার মাত্রা সেটা হচ্ছে তোমার 2। ঠিক আছে, মানে হচ্ছে কি হয় সে এরকমভাবে করতে পারে, যেহেতু দুইটা পরমাণু, তাহলে এই পরমাণু এই পরমাণু, তাহলে তার একটা সরলরৈখিক গঠন হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে সে হয়তো যে এরকমভাবে রোটেট করবে, অথবা কি যে তোমার সামনে পিছনে যে এরকম রোটেট করবে। তাহলে আমাদের যখনই বলবে এই সকল ইনফরমেশন দেওয়া থাকবে যে ঘূর্ণন গতিশক্তি অথবা রৈখিক গতিশক্তি, তখন অবশ্যই কিন্তু আমাদের স্বাধীনতার মাত্রাটা অবশ্যই আমাদের হিসাবে আনতে হবে। তাহলে আমি যদি বলি নাইট্রোজেন গ্যাসের জন্য এখন ইকে রৈখিক ইকে বা রৈখিক গতিশক্তি, তাহলে রৈখিক গতিশক্তির জন্য আমরা কি করব, তার যে রৈখিক যে স্বাধীনতার মাত্রা সেটা শুধুমাত্র আমরা কনসিডার করব। তাহলে 3/2 এই এফ এর জায়গায় আমরা 3 বসায় দিচ্ছি আর কি হাইড্রোজেন গ্যাসের জন্য। আচ্ছা, যেহেতু মূল সংখ্যার পরিমাণ দেওয়া নেই, তাহলে হচ্ছে গিয়ে আমরা 1 মোল ধরে নিচ্ছি। মূল সংখ্যা কি দেওয়া আছে? আচ্ছা, প্রতিটি অণু বলছে, আচ্ছা প্রতিটি অণু বলছে, প্রতিটি অণু, তাহলে প্রতিটি অণুর জন্য হচ্ছে কি আমরা কি কে বসাবো, তাই না? যেহেতু অণু বলছে তাহলে কে আর টি। ঠিক আছে, প্রতিটি অণুর জন্য, এর জন্য আমরা হচ্ছে কে বসাচ্ছি, মাথায় একবার প্রতিটা অণুর জন্য হচ্ছে কে। আর যদি তোমাকে এখানে অণু সংখ্যা বলে দিত যে 5টা অণু আছে, তাহলে শেষে আমরা হচ্ছে 5 দ্বারা গুণ করে দিতাম। 3/2 কেটি, এটা হচ্ছে প্রতিটা অণুর জন্য, তোমাকে n সংখ্যক দেওয়া থাকলে n দ্বারা গুণ করে দিবা। তাহলে 3/2 কেটি, তাহলে কে এর মান আমরা জানি 1.38 × 10⁻23
আর তাপমাত্রা কত বলো তো 35 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে কি 273 প্লাস 35 মানে 308 হবে, তাই না? তাহলে আমরা এখানে দেখতেছি যে হচ্ছে তার যে রৈখিক গতিশক্তি, ঠিক আছে, রৈখিক গতিশক্তি সেটা হচ্ছে 1.5 ইন্টু 1.38 ইন্টু 10⁻⁻23 ইন্টু 308। তাহলে আমরা পাচ্ছি মানে অনেক কম, এখানে গতিশক্তি যে খুব বেশি হয় এরকম না, 6.376 ইন্টু 10⁻21। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জুল, শক্তির যে একক সেটা হচ্ছে জুল, গতিশক্তি হোক, বিভব শক্তি অথবা অন্য যে কোনো শক্তি হোক। তো এটা আমরা পাইছি হচ্ছে সরল রৈখিকের জন্য, তাই না? রৈখিকের জন্য। এখন তুমি যদি গুণনের জন্য পাও, গুণনের জন্য বলো তো স্বাধীনতার মাত্রা কয়টা? 2টা। তাহলে হচ্ছে তুমি জাস্ট গুণনের জন্য 2 বসিয়ে দিবা, এফ এর জায়গায় 2 বসিয়ে দিবা। গুণনীকে ইকে সমান হচ্ছে কি f/2, গুণনের জন্য f এর মান 2 কেটি, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে এখানে বসাবা 2/2 মানে 1 ইজ জাস্ট থাকবে 2/2 কেটি, আর বাদ বাকিটা এখন তুমি নিজে করো, দেখো কত হয়। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো এখন হচ্ছে তুমি রৈখিক গতিশক্তি, গুণন গতিশক্তি, এই দুইটাই তুমি বুঝতে পারলা যে কখন আমি কোনটা ইউজ করব, গড় গুণন গতিশক্তি। আর যদি তোমাকে মোট আণবিক শক্তি বলে, ঠিক আছে, মোট আণবিক, এখানে আমি আরেকটা ব্যাপার উল্লেখ করে দিই, মোট আণবিক হচ্ছে কি তোমার ওই যে রৈখিক প্লাস ঘূর্ণন দুইটার যোগফল। মোট আণবিক মানে কি রৈখিক প্লাস ঘূর্ণন দুইটার যোগফল। আচ্ছা, রৈখিকটাকে আমি আলাদা করে দিই। আর ওইটা তো প্রতিটা অণু যখন বলছে এই জন্য আমরা ইউজ করছিলাম হচ্ছে কি কে এর মান, প্রতিটা অণুর জন্য আমরা ইউজ করছি কি কে, আমি ব্যাপারগুলো উল্লেখ করে দিই। এখানে প্রতিটা অণু যেহেতু বলছিল সেজন্য কে, রৈখিকের জন্য এফ এর মান হচ্ছে আমাদের 3, আর গুণনের জন্য আমাদের এফ এর মান 2। এখন যদি তোমাকে আণবিক বলে, ঠিক আছে, আণবিকের জন্য কিন্তু আমাদের রৈখিক গতিশক্তি প্লাস গুণন গতিশক্তি দুইটা যোগ করতে হয়, তখন আমাদের এফ এর মান কিন্তু হবে 5। একটা ব্যাপার মাথায় রাখবা, যখন তোমাকে বলে মোট আণবিক গতিশক্তি কত, তাহলে হচ্ছে কি রৈখিক প্লাস গুণন দুইটা আমরা যোগ করব। আচ্ছা দেখো এখানে এই দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে আমাদের মোট আণবিক শক্তি চলে আসছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 2 ATM চাপে 5 লিটার আয়তনের একটি সিলিন্ডারে নাইট্রোজেন গ্যাস আছে। গ্যাসটির প্রতিটি অণুর গড় রৈখিক গতিশক্তি কত? তাহলে গড় রৈখিক গতিশক্তি যেহেতু বলছে, তাহলে রৈখিকের জন্য শুধুমাত্র আমরা কি ইউজ করব? এফ এর মান 3 ইউজ করব। মোট আণবিক গতিশক্তি কত? তাহলে হচ্ছে আমাদের মোট আণবিক গতিশক্তির জন্য এফ এর মান আমাদের রৈখিক যেটা প্লাস গুণন যেটা দুইটা যোগফল কিন্তু করতে হবে। তাহলে দ্বিতীয়টার জন্য মানে মোট আণবিকের জন্য আমাদের এফ এর মান হচ্ছে তোমার 5। যেহেতু দ্বিপরমাণু গ্যাস বলছে, আচ্ছা নাইট্রোজেন, হ্যাঁ নাইট্রোজেন মানে হচ্ছে তোমার দ্বিপরমাণু গ্যাসে, আমরা এখান থেকে এটা বুঝে নিছি। যখনই তোমাকে ইনফরমেশন দেওয়া থাকবে যে রৈখিক, ঘূর্ণন, আণবিক, তখন কিন্তু আমাদের এফটা অবশ্যই কনসিডার করতে হবে। তো এগুলো তোমাদের বাসার কাজ, সবগুলো একদম সেম টু সেম ম্যাথ। তোমাকে বলছে একটি 10⁻⁵ মিটার কিউব আয়তনের সিলিন্ডারে 3 ATM চাপে 112 গ্রাম অক্সিজেন আছে। এই গ্যাসের মোট আণবিক গতিশক্তি কত? রিলেটেড ম্যাথ, এটা হচ্ছে তোমার কি সবুজ করা, মানে তোমার বাসার কাজ করে ফেলবা। আচ্ছা, কত তাপমাত্রায় কোনো গ্যাস অণুর গতিশক্তি 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের ফুটনের শক্তির সমান হবে? দেওয়া আছে বোল্টজম্যান ধ্রুবক এত, দেওয়া না থাকলে ওইগুলো আমাদের মুখস্থ, প্ল্যাঙ্কের ধ্রুবক এত। তাহলে কত তাপমাত্রায় কোনো গ্যাস অণুর গতিশক্তি, মানে একটা অণুর গতিশক্তি আর কি, ঠিক আছে, গ্যাস অণুর গতিশক্তি বলতে তোমাকে কি বোঝাইছে? একটি অণুর গতিশক্তি। তো একটা অণুর গতিশক্তির জন্য আমরা কি জানি? 3/2 কেটি, ঠিক আছে, এটা হচ্ছে একটা অণুর গতিশক্তি। এখন তোমাকে বলছে একটা অণুর যে গতিশক্তিটা, এই গতিশক্তিটা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের ফুটনের শক্তির সমান হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে দুইটা ইনফরমেশন, একটা হচ্ছে গ্যাস অণুর গতিশক্তি, গ্যাস অণুর ইকে সমান হচ্ছে গিয়ে 3/2 কেটি, আর দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে ফুটনের গতিশক্তি বা ফুটনের যে শক্তি সেটার জন্য বলতো সূত্রটা কি, সেটার ইকে হচ্ছে তোমার বা ই আর কি, টোটাল আমি যদি বলি ই সমান হচ্ছে কি hc/λ, এটা কিন্তু একদম টোটালি মুখস্থ রাখবা। ফিজিক্সেও পাইছো, কেমিস্ট্রিতেও কিন্তু এটা পাইছো, hc/λ। তাহলে এখানে ল্যামডায় কিন্তু দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য। তো তোমাকে বলছে কোন তাপমাত্রায় এই দুইটা সমান হবে আর কি, ঠিক আছে। তাহলে আমাদের 3/2 কেটি সমান হচ্ছে তোমার কি hc/λ। তো সবই কিন্তু তোমার জানা আছে, জাস্ট যেখান থেকে টি এর মানটা বের করবা। তাহলে টি সমান হচ্ছে তোমার 2hc/3k, ঠিক আছে। এখন জাস্ট মানগুলো বসাও। 2 এর মান 2, এইচ এর মান দেওয়া আছে, সি এর মান হচ্ছে কি আলুর বেগ 3 × 10⁸, সিকেল হচ্ছে কি 3 × 10⁸, আর বাদ বাকি তো সব তোমার দেয়াই আছে, ঠিক আছে। তো এখানে মান বসিয়ে তুমি এই অঙ্কটা করে ফেলতে পারতেছো।
তো আমরা দেখি এখানে এখন সবই সিমিলার টাইপের ম্যাথ, মানে জাস্ট একটা সূত্র ইউজ করবা, মান বসাবা, অঙ্ক হয়ে যাবে। তোমাকে বলছে যে একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে গেলে যে গতিশক্তি অর্জন করে, ঠিক আছে, কোন উচ্চতায় কোন তাপমাত্রায় একটি অণুর গড় গতিশক্তি, ঠিক আছে, গড় গতিশক্তি একটি অণু যেহেতু জাস্ট বলছে সেই গতিশক্তির সমান হবে। তাহলে একটা অণু বলছে জাস্ট, সেটা কি এক পরমাণুক না দ্বিপরমাণুক, এগুলো কোনো কিছু উল্লেখ নেই। তারপরে হচ্ছে কি এটার মানে গ্যাসের যে নাম সেটাও তোমার দেয়া নেই, তাই না? তাহলে আমরা এখানে কি ইউজ করবো, জাস্ট 3/2 কেটি ইউজ করবো একটি অণুর। হ্যাঁ, তাহলে 3/2 যেহেতু একটি অণু বলছে তাহলে আমাদের কেটি, তাহলে এটা হচ্ছে কি আমাদের অণুর গতিশক্তি 3/2 কেটি। এটা সমান কত হবে? এটা সমান হবে যে একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে গেলে, ঠিক আছে, যে গতিশক্তি অর্জন করে, মাথায় রাখবা আমাদের ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একটা একক। ইলেকট্রন ভোল্ট যেটা, এটা একটা শক্তির একটা একক, 1 ইলেকট্রন ভোল্ট, এটা একটা শক্তির একক ইলেকট্রন ভোল্ট। তো 1 ইলেকট্রন ভোল্ট এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে কি, এই যে ইলেকট্রন যেটা, আমি যদি এখানে ইলেকট্রনের চার্জ বসায় দিই তাহলে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে জুল এককে তার সমতুল্য শক্তি। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট এই কথাটার মানে হচ্ছে কি, ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তো আমি যদি ইলেকট্রনের চার্জটা এখানে বসাই, ঠিক আছে, ইলেকট্রনের চার্জ যদি আমরা এখানে বসাই যে 1.6 × 10⁻⁻19, তো এটা বসালে যে সংখ্যাটা হয় জুল এককে সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্টের সমতুল্য, 1 ইলেকট্রন ভোল্টের সমতুল্য। তাহলে টোটালি কত রাখবা যে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 × 10⁻⁻19 জুল। তাহলে দেখো এখন একটা ইলেকট্রন যদি 1 ভোল্ট শক্তি মানে হচ্ছে কি বিভব পার্থক্য যদি এরকম হয়, এই ভোল্টও কিন্তু হচ্ছে কি কাজের একটা একক বা শক্তির একটা একক, বুঝছো? তো ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে কি একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভব শক্তি অর্জন করছে। তো তুমি দেখো এখন এই ইলেকট্রনটা যদি হচ্ছে গিয়ে কি 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে যায়, ঠিক আছে, একটা ইলেকট্রন যদি 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে যায় তাহলে সে গতিশক্তি অর্জন করবে হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। যদি 2 ভোল্ট বিভব শক্তির মধ্য দিয়ে যায় তাহলে গতিশক্তি অর্জন করবে হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। তো কতর মধ্য দিয়ে গেছে বলো তো? 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে গেছে, তাহলে সে অবশ্যই গতিশক্তি অর্জন করছে 1 ইলেকট্রন ভোল্ট, যেটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 জুলের সমতুল্য। তার মানে আমরা বলতে পারি এখানে হচ্ছে গিয়ে 3.2 কেটি যেটা, এটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 জুল, ঠিক আছে। জুল তো আমাদের একক এখানে বসাতে হবে না, তো এখান থেকে হচ্ছে তোমাকে তাপমাত্রাটা বের করতে বলছে আগের অঙ্কটার মতোই। তাহলে তোমার টি সমান হবে 1.6 × 10⁻⁻19 ইন্টু 2, তাই তো 2 উপরে গুণ হইল আর নিচে তোমার থাকবে 3 কে আগেরটার মতো। তাহলে জাস্ট তুমি মান বসায় দাও, কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। এগুলো সব এখন তোমরা করতে পারবা, মানে এগুলো জাস্ট অঙ্কের ধরন হইতে পারে, মানে একটু গোড়ার পাশে আসলে এরকমভাবে আসতে পারে। তোমরা নোট আকারে যে ইনফরমেশনগুলো নতুন করে পাচ্ছ যে এরকমভাবে আসতে পারে সেটা আর কি লিখে রাখবা। ওকে, তাহলে চলো দেখি আমরা এই ম্যাথটা। তোমাকে বলছে এসটিপিতে একটি অণুর গড় শক্তি 5.6 × 10⁻⁻14 আর্গ। তো আর্গ আসলে নতুন কিছু না, তোমার শক্তিরই একটা একক, কাজেরই একটা একক। আমরা জানি হচ্ছে কি 1 জুল সমান 10⁻7 আর্গ, ঠিক আছে, 1 জুল সমান 10⁻7 আর্গ। তো আর্গটাকে আমরা হচ্ছে এটাকে জুলে আর কি নিয়ে আসবো, 1 জুল সমান 10⁻7 আর্গ। তো আর্গটাকে আর কি আমরা জুলে নিয়ে আসবো। এটা কীভাবে আনবো এটা আমরা দেখবো। 10⁻7 দ্বারা ভাগ করে দিলেই আমরা হচ্ছে গিয়ে জুলে পেয়ে যাব, ঠিক আছে। গ্যাসটির 1 সেন্টিমিটার কিউব আয়তনে অণুর সংখ্যা কত? পারদের ঘনত্ব দেওয়া আছে। আচ্ছা, এখানে গড় শক্তি দেওয়া আছে এত, আর তোমাকে এটা এক পরমাণবিক গ্যাস নাকি দ্বিপরমাণবিক গ্যাস এরকম কোনো কিছু ইনফরমেশন দেওয়া নেই। তো যেহেতু দেওয়া নেই তাহলে আমরা এটা মানে 3/2 জাস্ট ইউজ করব। তো আমরা দেখব একটা অণুর শক্তি কত। তাহলে একটা অণুর জন্য প্রথমে আমরা একটার জন্য কিন্তু বের করতেছি, একটি অণুর জন্য বের করতেছি। তাহলে একটা অণুর জন্য হবে 3/2 কেটি। দেখো এই ম্যাথটা আমি করে দিচ্ছি, সমস্যা নেই। 3/2 কেটি, 3/2 1.5 কেটি, কের ভ্যালু হচ্ছে 1.38 × 10⁻⁻23
তাপমাত্রা কত বলছে এসটিপি, তাই না? এসটিপিতে হচ্ছে তোমার 273 মানে 0°C। তাহলে তুমি এখানে পাচ্ছ 5.65 ইন্টু 10⁻⁻21। ঠিক আছে, তাহলে এসটিপিতে আমরা দেখলাম হচ্ছে গড় শক্তি এত ছিল। তো আমরা দেখলাম হচ্ছে কি এসটিপিতে একটার শক্তি হচ্ছে কি 5.65 ইন্টু 10⁻⁻21 জুল। এটা কিন্তু জুল এককে আমরা পাইছি। তাহলে আমাদের পরবর্তী কাজ কি বলতো? পরবর্তী কাজ হচ্ছে গিয়ে আমরা দেখব ওই যে গ্যাস পাত্র ছিল, এই গ্যাস পাত্রের গড় গতিশক্তি মানে গ্যাসের অণুর গড় শক্তি ছিল এত। ঠিক আছে, গ্যাসের অণুর গড় শক্তিটা ছিল এত। গ্যাসটির 1 সেন্টিমিটার কিউব আয়তনে অণুর সংখ্যা কত? আচ্ছা, এসটিপিতে যেহেতু ছিল আমরা এটা একটার জন্য বের করছি, কিন্তু এটা কিন্তু একটার জন্য বের করছি। 1 সেন্টিমিটার কিউব আয়তনে অণুর সংখ্যা কত? তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, এটা কিন্তু একটার জন্য বের করছি। এখন আমরা দেখব একটার জন্য তো এটা দেয়াই ছিল, তাই না? এটা তো আমরা বের না করলেও পারতাম। তাহলে এটা আমাদের বের করার দরকার ছিল না, যেহেতু এটা দেয়াই ছিল যে 5.6 বা 5.65 একই কথা। ওকে, যাই হোক, সমস্যা নেই। এই ইনফরমেশন যদি তোমার দেয়া না থাকতো, তোর এই ইনফরমেশনটা দেয়া নেই, বের করে ফেলছি, কোনো ম্যাটার না। আচ্ছা, তোমাকে যদি এই ইনফরমেশনটা দেয়া না থাকতো তাহলে আগে প্রথমে হচ্ছে কি আমরা একটার জন্য বের করে নিতাম আর কি। ঠিক আছে, একটার জন্য আগে আমরা এরকমভাবে বের করে নিতাম। বের করে তাহলে ফাইনালি তোমাকে কি বের করতে বলছে সেটা এখন দেখো, যে 1 সেন্টিমিটার কিউব আয়তনে অণুর সংখ্যা কত। তাহলে 1 সেন্টিমিটার কিউব মানে কি বলো তো? 1 সেন্টিমিটার কিউব মানে যে তোমার আমরা মিলিলিটার যেটাকে বলি, তাই না? মিলিলিটার, সেন্টিমিটার কিউব মানে হচ্ছে মিলিলিটার। এখন আমরা দেখব যে এই এসটিপিতে 1 সেন্টিমিটার কিউব আয়তনে মোট শক্তি কত হয়। এটা কিন্তু আমরা একটার জন্য বের করছি। দেখো ব্যাপারটা হয়তো একটু মানে একটা ইনফরমেশন এক্সট্রা ইউজ করার জন্য তোমাদের কাছে একটু লাগতে পারে, একটু জটিল লাগতে পারে। জটিলের কোনো কিছু নেই। আমরা দেখব ওই যে পাত্রটা 1 সেন্টিমিটার কিউব আয়তনে মোট কতটুকু শক্তি থাকতে পারে। এখন আমরা বের করব যে 1 সেন্টিমিটার কিউব আয়তনে মোট শক্তি কত। মোট শক্তি কত? 1 সেন্টিমিটার কিউব আয়তনে মোট শক্তি হচ্ছে তোমার 3/2 আমাদের nRT হচ্ছে সূত্রটা। তাহলে n আমাদের বসাতে হবে, n হচ্ছে মূল সংখ্যা। তো যেহেতু এখানে তোমাকে আয়তন দেয়া আছে, এসটিপিতে আয়তনটা দেয়া আছে, ঠিক আছে, এসটিপিতে আয়তনটা দেয়া আছে, তো আমরা এখান থেকে মূল সংখ্যাটা বের করতে পারি যে 1 সেন্টিমিটার কিউব হচ্ছে দেয়া আছে, মানে 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 মিলিলিটার। তো আমরা জানি এসটিপিতে হচ্ছে 22,400 মিলিলিটার হচ্ছে 1 মোল। তাহলে আমরা কি করব, 22,400 দ্বারা ভাগ করে দেব। 22,400, দেখো এটা কিন্তু আমরা মূল সংখ্যাটা বের করছি। এই যে এই অংশটা আসলে কি মূল সংখ্যা। এই যে অংশটা মূল সংখ্যা আমরা যখন ভর দেওয়া থাকে তাহলে W/m আমরা m করি, যখন পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা দেওয়া থাকে তখন n/n করি। তো এখানে ভলিউম দেওয়া ছিল 1 মিলিলিটার, তো আমরা 22,400, ভলিউমটা কিন্তু অলওয়েজ যে 22,400 হবে এরকম না, এসটিপি দেওয়া ছিল এজন্য আমরা 22,400, কারণ এসটিপিতে 22,400 মিলিমিটার সমান হচ্ছে কি 1 মোল। তাহলে 1 হচ্ছে 22,400 দিয়ে আমরা কি করলাম, মূল সংখ্যাটা বের করে নিলাম। তাহলে nRT, আর এর মান হচ্ছে আমাদের 3.81 ইন্টু টি সমান কত? টি তো হচ্ছে তোমার 273, যেহেতু এসটিপিতে বলছিল। তাহলে আমরা দেখব যে 1 সেন্টিমিটার কিউব যে আয়তন, এই আয়তনে মোট কতটুকু শক্তি ধারণ করতেছে। এই এসটিপিতে একটা গ্যাস 1 মিলিলিটার যদি থাকে তাহলে তার মোট কতটুকু শক্তি হয়। তাহলে এই শক্তিটুকু আমরা দেখি কত হচ্ছে, 3 ইন্টু 8.31 ইন্টু 273 ভাগ হচ্ছে গিয়ে 2 ইন্টু 22,400। তাহলে মোট শক্তি থাকতে পারে, আমরা দেখতেছি মোট যে শক্তি সেটা থাকতে পারে 0.1519। ঠিক আছে, মোট শক্তি থাকতে পারে এত জুল। একটু ভালো করে খেয়াল করো, এসটিপিতে 1 সেন্টিমিটার কিউব আয়তনে মোট শক্তি থাকতে পারে 1519 জুল। ঠিক আছে, এসটিপিতে 1 সেন্টিমিটার আয়তনে মোট শক্তি 0.1519 জুল। আর আমরা দেখছি একটা অণুর শক্তি থাকে 5.65 ইন্টু 10⁻21 জুল। ঠিক আছে, তো এখন যদি আমরা ঐকিক নেমে করি তো হচ্ছে একটার শক্তি এত, বা হচ্ছে কি উল্টা করে আমরা করি, যেহেতু অণুর সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা বলবো হচ্ছে গিয়ে 6.54 ইন্টু 10⁻⁻21 হলো একটি শক্তি। কয়টি শক্তি? একটি অণুর শক্তি, একটির এনার্জি। তাহলে আমাদের বের করতে বলছে কি যে মোট কতগুলা অণু আছে। তাহলে আমরা দেখলাম যে মোট শক্তি ছিল 0.1519। তাহলে
1 জুল হলো, এটা জুল বসিয়ে দিই, এত জুল হলো একটি শক্তি, তাহলে 1 জুল হলো 1/5.65 ইন্টু 10⁻⁻21। তো তোমাকে শক্তি বলছিল টোটাল কত, ওই পার্টের শক্তি ছিল 0.1519, তাহলে 0.1519 শক্তি হবে কতগুলো পরমাণুর, 0.1519 ভাগ হচ্ছে তোমার 5.65 ইন্টু 10⁻⁻21। ঠিক আছে, এই তো ব্যাপারটা। তো এতটির এনার্জি। দেখো এই ব্যাপারটা হয়তো একটু পেঁচানো লাগতে পারে। আর দেখো এই গতিশক্তিটা কিন্তু এখানে দেয়া ছিল, তো আমরা এই কাজটা শুধু করছি। যদি দেয়া না থাকতো তাহলে এটা আমাদের করার প্রয়োজন হতো। তো দেখো দেয়া ছিল কিন্তু আর্গ এককে, আর আমরা হচ্ছে যেটা নির্ণয় করছি এটা হচ্ছে গিয়ে কি জুল এককে, কারণ অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে জুল এককে লাগবে। আমি যদি এটা সূত্র প্রয়োগ করে নাও করতাম তাহলে কিন্তু এই আর্গ থেকে আমাদের জুলে আসা লাগতো। আমাদের জুলে আসবো কীভাবে, যে আমাদের 5.6 ইন্টু 10⁻14 আর্গ, এটাকে যদি আমি হচ্ছে 10⁻7 দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা জুলে আসলে যাইতাম। দেখো কারণ হচ্ছে গিয়ে 1 জুল সমান হচ্ছে 10⁻7 আর্গ, মানে 1 আর্গ হচ্ছে 1/10⁻7 জুল, তাহলে এত হচ্ছে গিয়ে এত বাই 10⁻7 জুল। ঠিক আছে, তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, মানে একটু ভালো করে পজ করে এটা দেখতে পারো। আমি আবার একটু সামারি করে দিই, যেহেতু অঙ্কটা মানে কিছুটা হয়তো জটিল টাইপের। তুমি দেখো বলছে এসটিপিতে একটি গ্যাসের অণুর গড় শক্তি হচ্ছে এত, মানে এটা একটার গড় শক্তি এত, একটার গড় শক্তি এত। ধরো হচ্ছে তুমি এটা নিজে চিন্তা করে নাও যে একটার গড় শক্তি হচ্ছে 1 জুল, একটার গড় শক্তি হচ্ছে কি কত 1 জুল, আর এসটিপিতে পাত্রটা কত ছিল 1 সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে যে এসটিপিতে 1 সেন্টিমিটার আয়তনে মোট কতটুকু শক্তি থাকতে পারে। তো আমরা কিন্তু এখানে এই কাজটাই করছি যে এসটিপিতে 1 সেন্টিমিটার কিউব আয়তনে মোট শক্তি আমরা দেখছি যে এত। এই সংখ্যাটা যদি এত জটিল না হয়, যদি এরকম হতো যে 20 জুল, তাহলে আমরা তখন কি বলতে পারতাম যে প্রতিটার হচ্ছে গিয়ে শক্তি 1 জুল, তাহলে এখানে মোট শক্তি আছে 20 জুল, তাহলে মানে অণু কয়টা আছে, অবশ্যই 20টা আছে। তো আমি জাস্ট 1 আর 20 বলছি সংখ্যাটা অনুধাবন করার জন্য। সংখ্যাটা যদি এরকম না হয় যে এখানে যেরকম ছিল এরকম থাকতো, তাহলে একটার গড় শক্তি এত আর মোট শক্তি এত, তাহলে গড় শক্তি মোট শক্তি বাই হচ্ছে গড় শক্তি ভাগ করে দিলে তো তুমি কি পেয়ে যাচ্ছ, অনুসংখ্যা পেয়ে যাচ্ছ। ওকে, এখন হচ্ছে আমাদের গ্যাস মিশ্রণের তাপমাত্রাটা। ঠিক আছে, তো গ্যাস মিশ্রণের তাপমাত্রাটাও খুব ইম্পর্টেন্ট, এটা আমরা চলো পড়ে ফেলি। তোমাকে বলছে এখন গ্যাস মিশ্রণের তাপমাত্রার কনসেপ্টটা চলো আগে আমরা একটু দেখি যে কনসেপ্টটা কি। গ্যাস মিশ্রণের তাপমাত্রা তো আমরা অবশ্যই করব, তো কনসেপ্টটা কি সেটা আমরা একটু দেখে ফেলি। তোমার কনসেপ্টটা হচ্ছে ধরো তোমার একটা পাত্র আছে, এই পাত্রের শক্তি হচ্ছে তোমার 100 জুল, 100 জুল। আরেকটা পাত্র আছে এরকম টাইপেরই, ধরো এই পাত্রের শক্তি আছে হচ্ছে ধরো তোমার 400 জুল, 400 জুল। তাহলে তুমি এখন চিন্তা করো, আমি দুইটাকে যদি একটা পাত্রে শিফট করি, অথবা হচ্ছে কি আমি এরকমভাবে মাঝখানে এরকমভাবে জোড়া লাগিয়ে দিই, ঠিক আছে, ধরো একটা নল দিয়ে আমি হচ্ছে কী করে দিলাম, তাদেরকে একত্র করে দিলাম, তাহলে একটা বড় পাত্র হয়ে গেল না, মানে দুইটা পাত্র তো তখন মিশে একাকার হয়ে গেছে, ধরো বড় পাত্র হয়ে গেছে, দুইটা মিলে একটা বড় পাত্র হয়ে গেছে। যখন আমি নল দ্বারা কানেক্ট করে দিছি তখন বড় পাত্র হয়ে গেছে। এখন বড় পাত্রের যে টোটাল এনার্জিটা হবে, যদি কোনো এনার্জি লস না হয়, নর্মালি তো একটু হলেও এনার্জি লস হয়ে যাবে, কিন্তু এখানে কোনো এনার্জি লস হবে না, আমরা এরকম ধরবো, তাহলে মোট শক্তি হবে 500 জুল। খেয়াল করছো ব্যাপারটা, যে এটা কিন্তু সরাসরি যোগ হবে না, মানে তাপমাত্রা যেরকম আমি যদি বলি যে এক পাত্রের তাপমাত্রা ছিল হচ্ছে 10 কেলভিন, ওই পাত্রের তাপমাত্রা ছিল হচ্ছে 50 কেলভিন, তাহলে কেলভিন কিন্তু সরাসরি যোগ হবে না যে 60 কেলভিন হবে, এরকম না। কোন ব্যাপারটা এখানে কনসেপ্টটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে এখানে যে মোট শক্তি দুইটা যোগ করলে শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসারে দুইটার যে যোগফলটা হবে হচ্ছে কি বড়টার শক্তি। মানে এরকম না যে ধরো T1 সমান 25 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস, আর T2 যেটা দ্বিতীয় পাত্রের যেটা, এটা হচ্ছে ধরো 100 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে যদি বলা হয় ফাইনাল তাপমাত্রা কত, তুমি কিন্তু 125 ডিগ্রি সেলসিয়াস বললে মোটেও হবে না, এটা একদম টোটালি ভুল। ঠিক আছে, এটা টোটালি কনসেপ্ট ঠিক নেই। আমাদের যে কাজটা করতে হবে, এখানে 100 জুল, এখানে 100 জুল, তাহলে টোটাল এনার্জি তো এখানে তো লিখছি অলরেডি, ওকে, টোটাল এনার্জি হচ্ছে তোমার 600 জুল। তো আমরা এই কনসেপ্টটা এখানে ইউজ করবো। ঠিক আছে, আর আমাদের এখন গতিশক্তির ব্যাপার তো জানাই আছে, মানে গতিশক্তির সূত্র বসিয়ে জাস্ট আমরা এখন মান নির্ণয় করবো। তাহলে চলো আমরা দেখি কি বলছে। এটা হচ্ছে একটা বোর্ড কোয়েশ্চেন মনে হয়, যেহেতু ইনফরমেশনটা দেখা যাচ্ছে যে বোর্ড কোয়েশ্চেনের মতো, যে পঞ্চগড়ের শীতকালে কোনো স্থানের একটা গড়ের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে এখন কনসেপ্ট কিন্তু একটাই, আমি একটা দুইটা করে দেবো, বাদ বাকিগুলো তোমরা করবা। একটা গড়ের তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেলসিয়াস। ওই গড়ে 250 মোল গ্যাস আছে,
মানে ওই ঘরে হচ্ছে গিয়ে কি 250 মোল গ্যাস আছে, আর গ্যাসের তাপমাত্রা ছিল তোমার কত 0°C। আচ্ছা, ঘরটিতে একটি হিলিয়ামের সিলিন্ডার ছিল যার গায়ে অন্তরক, মানে সিলিন্ডারের যে উপাদানটা, গাত্র এটা টাইপিং হইতে পারে অথবা এটা কোন শব্দ থাকতেও পারে, যার হচ্ছে উপাদানটা হচ্ছে গিয়ে কি অন্তরক পদার্থ দিয়ে তৈরি। অন্তরক পদার্থ মানে হচ্ছে গিয়ে কি তার মধ্যে তাপ বেরো হইতে পারে না, আবার হচ্ছে গিয়ে কি ঢুকতেও পারে না। সিলিন্ডারে 60°C 5 মোল হিলিয়াম ছিল। তাহলে সিলিন্ডারটাই কি ছিল 60°C 5 মোল হিলিয়াম ছিল। ঘটনাক্রমে সিলিন্ডারের মুখ খুলে গেল। তো সিলিন্ডারের মুখটা হুট করে আর কি খুলে গেছে। তো তোমাকে এই অন্তরক পদার্থ এই কথাটা মানে দিয়ে তোমাকে কি বুঝাইছে, এটা বুঝাইছিল যে তোমার গড়ের যে তাপমাত্রা 0°C এটা হচ্ছে আলাদা একটা জগৎ, আর হচ্ছে সিলিন্ডারের ভিতর 60°C ওইটাই ছিল একটা আলাদা জগৎ। মানে তুমি যদি এরকম গড়ের ওই সিলিন্ডারের মুখ না খুলতো তাহলে তার ভিতর হচ্ছে 60°C আর কি ছিল। তাহলে মুখ খুলে গেছে, খুলে যাওয়ার পর তো আর হচ্ছে এটা মানে আর তাপমাত্রা সেম থাকবে না, কারণ গ্যাসের আদান প্রদান হয়ে যাবে, হিলিয়াম বাতাসের সাথে মিশে যাবে, ফলে হিলিয়াম গ্যাস বায়ুর সাথে মিশে গেল। এখন বায়ুর তাপমাত্রা কত এটা তোমাকে বের করতে বলছে। তাহলে এখন আমরা কি করব, আমরা দেখব যে শুরুতে হিলিয়ামের গতিশক্তি কত ছিল আর বাতাসের গতিশক্তি কত ছিল। তাহলে শুরুতে ইনিশিয়ালি, আমি যদি ইনিশিয়ালি বলি, ইনিশিয়ালি এয়ার, ঠিক আছে, আমি কে আর লিখতেছি না, ইনিশিয়ালি এয়ার লিখতেছি। তাহলে এয়ারের যে গতিশক্তি সেটা হচ্ছে তোমার, যেহেতু তোমাকে কোনো কিছু দেওয়া নেই, হচ্ছে কি এটা কত পারমাণবিক গ্যাস, ঠিক আছে, ও বায়ুতে পুরোটা N2 বলছে। আচ্ছা, এখন এটা কিন্তু একটা সমস্যা যে আমরা হচ্ছে কি 3/2 ইউজ করবো নাকি 5/2 ইউজ করবো, এটা কিন্তু একটা ম্যাটার। তো আমি এখানে ইউজ করতেছি হচ্ছে 5/2 ইউজ করি, ঠিক আছে, যেহেতু তোমাদের কনসেপ্টটা বলছি যে আমরা নর্মালি এটা ইউজ করবো। তো বোর্ড পরীক্ষায় 3/2 বেশি ইউজ হয়। তাহলে 5/2 nRT। তাহলে কত মোল ছিল নাইট্রোজেন বলো তো, 250 মোল গ্যাস ছিল। তাহলে 5/2 n এর মান হচ্ছে 250 RT, আর টি এর বিল হচ্ছে তোমার 273, আর এর মান আমরা পরে বসাই, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি শুরুতে বাতাসে মোট গতিশক্তি ছিল 5/2 ইন্টু 250 ইন্টু আর ইন্টু 273, ঠিক আছে। তো এটাকে তোমরা হচ্ছে একটা সুন্দর সংখ্যায় প্রকাশ করে ফেলো। সুন্দর সংখ্যায় প্রকাশ করলে হবে 5 ইন্টু 250 ইন্টু 273 বাই হচ্ছে 2। তাহলে আমরা পাচ্ছি 17,000, 1,70,000, অনেক বড় হয় তাই না, হ্যাঁ বড় হয় স্বাভাবিক, কারণ যেহেতু টি এর মানটা অনেক বেশি। 170 625 আর। তাহলে শুরুতে যে বাতাসের গতিশক্তি ছিল এটা ছিল এত। এখন আমরা শুরুতে যদি হচ্ছে গিয়ে ওই যে হিলিয়াম গ্যাস ছিল যে সিলিন্ডারে, ও যদি আমি গতিশক্তি বের করতে চাই তাহলে আমরা দেখি ওর কত হয়। হিলিয়াম কিন্তু এক পারমাণবিক, তাহলে আমি যদি বলি হিলিয়ামের জন্য He, তাহলে আমাদের পাবো 3/2 হিলিয়াম কত পরমাণু ছিল 1 পরমাণু, এর জন্য 3/2 কত মোল ছিল 5 মোল ছিল। তাহলে 5 ইন্টু RT, আর এর মান আমি আর এর মতোই রাখতেছি। আর টি হচ্ছে গিয়ে কত বলো তো, যেহেতু এটা 60°C ছিল তাই না, তারপরে তোমার 333 কেলভিন। দেখো একটা অঙ্ক তুমি যদি ভালো করে করো বাদ বাকিগুলো তুমি এমনিতেই পারবে, এর জন্য আমি একটা ডিটেলসে দেখাচ্ছি। তাহলে 5 ইন্টু 333 ইন্টু 3 বাই হচ্ছে তোমার 2, তাহলে ফাইনালি তোমার থাকতেছে 2475 আর 2475 আর, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এখানে মেইন 2475 আর। এখন তুমি যদি হচ্ছে এখন চিন্তা করো এখানে এফ এর মানটা ভিন্ন রকম হয়েই ঝামেলা, ঠিক আছে, এফ এর মানটা ভিন্ন রকম হয়ে ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, তোমরা এফ এর মান নর্মালি মানে চেষ্টা করবা বইয়েটাই আর কি ফলো করার জন্য। ওকে, তাহলে আমরা দেখলাম হচ্ছে গিয়ে বাতাসের মোট শক্তি ছিল এত, হিলিয়ামের মোট শক্তি ছিল এত। দুইটা যখন একসাথে মিশ্রিত হয়ে গেছে, ঠিক আছে, দুইটা যখন একসাথে মিশ্রিত হয়ে গেছে ফলে হিলিয়াম গ্যাস বায়ুর সাথে মিশে গেল। এখন বায়ুর তাপমাত্রা কত, তাহলে শর্ত অনুসারে দ্বিতীয় ক্ষেত্রে যে টোটাল শক্তিটা হবে, মানে যখন এর সাথে মিশে যাবে, তো টোটাল যে শক্তিটা দ্বিতীয় ক্ষেত্রে, এই দ্বিতীয় শক্তিটা কিন্তু বাতাসের শক্তিও হবে প্লাস হচ্ছে হিলিয়ামের শক্তিও হবে। তাহলে বাতাসের শক্তি হচ্ছে আমরা পাইছি 170 625 আর 170। আচ্ছা, আমি এখানে একটা কাজ করি, দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু আমরা হচ্ছে গিয়ে এফ এর মান যেহেতু এক পরমাণু আর দ্বিপরমাণু যোগ হয়েছে, তখন কিন্তু এফ এর মান আমরা কোনটা বসাবো এটা কিন্তু একটা ইস্যু, ঠিক আছে। তো যেহেতু একটা ইস্যু, তো সেজন্য আমি যে কাজটা করতে পারি এখানে, এটা কি ইস্যু হবে? আচ্ছা, আপাতত আমরা হচ্ছে কি ইস্যু না ধরেই আগাই, ইস্যু হয়তো হবে না। ওকে, তুমি হচ্ছে এফ ধরেই করো, পরবর্তীতে যদি ঝামেলা হয় তো সেটা দেখবো আর কি আমরা। ওকে, তাহলে ই টোটাল যেটা, ই টোটাল হবে ওই যে আমাদের হচ্ছে গিয়ে এয়ারের যে শক্তি ছিল প্লাস হিলিয়ামের যে শক্তি ছিল, দুইটার হচ্ছে গিয়ে শক্তির যোগফল। তাহলে হচ্ছে আমরা পাবো 170 625, 170 625
প্লাস হচ্ছে গিয়ে 2475 আর তাহলে আমরা পাচ্ছি মানে টোটাল যে শক্তিটা যখন হচ্ছে মিশে গেছে হিলিয়াম গড়ের সাথে মিশে গেছে তখন গড়ের যে মোট শক্তিটা শক্তি সংরক্ষণশীলতা নতুন সূত্র অনুসারে এইটার যোগফল মানে হচ্ছে গিয়ে 173 আর এটা হচ্ছে তোমার টোটাল শক্তি। ঠিক আছে, এখন টোটাল শক্তিটার জন্য আমি এখন আবার কি করব, টোটাল শক্তিটার জন্য আমরা হচ্ছে গিয়ে এখানে পাইছিলাম যে হিলিয়ামের শক্তি প্লাস হচ্ছে গিয়ে কি বাতাসের শক্তি। তাহলে আমি যদি হচ্ছে এখন বলি যে টোটাল শক্তিটা আমাদের নর্মালি সূত্রটা ছিল 3/2 nRT, এটা ছিল মোট শক্তি। তো এখানে n এর জায়গায় এখন আমরা বসাবো সামেশন অফ মূল সংখ্যা, n এর জায়গায় আমরা কি বসাবো সামেশন অফ মূল সংখ্যা। আর এই 3/2 এর জন্য যেহেতু দুইটা গ্যাস, তাহলে দুইটা গ্যাসের জন্য মানে তখন কিন্তু ফাইনালি একটা তাপমাত্রা হয়ে যাবে, তখন কি হয়ে যাবে ফাইনালি কিন্তু একটা তাপমাত্রা হয়ে যাবে। তখন আমরা বলতে পারি যে মিশ্রিত গ্যাসের জন্য যে তাপমাত্রাটা হবে এই তাপমাত্রার মধ্যে হচ্ছে তোমার তাপমাত্রা আমি ধরে নিলাম দড়ির ফাইনাল তাপমাত্রা হবে টি, দড়ি ফাইনাল টেম্পারেচার সমান হচ্ছে টি। তাহলে তোমার এখানে হিলিয়ামেরও যে তাপমাত্রা সেটা হবে টি, আবার নাইট্রোজেন যেটা নাইট্রোজেনের তাপমাত্রা হবে কত টি। তাহলে আমরা বলতে পারি হচ্ছে নাইট্রোজেনের জন্য আমরা 5/2 ধরছিলাম, তাহলে 5/2 আর নাইট্রোজেনের মূল সংখ্যা কত ছিল, মূল সংখ্যা ছিল 250, তাহলে 250 ইন্টু RT। এখন কিন্তু RT এর মানে যে 273 আর 330 আলাদা আলাদা না, একদম সেম টু সেম। আর হিলিয়ামের জন্য হচ্ছে তোমার 3/2 হিলিয়াম ছিল তোমার 5 মোল ইন্টু RT। এই টিটাই আমরা এখান থেকে বের করব, সমান হচ্ছে তোমার ওই যে 17 31 00 আর। ঠিক আছে, এখন দেখো আমরা আর কাটাকাটি করে ফেলি, তাহলে আর এখান থেকে কাটা এখান থেকে কাটা এখান থেকে কাটা আমরা আর কি কমন নিয়ে কাটছি। ঠিক আছে, আর আমরা আর কি কমন নিতে পারি বলো তো? আচ্ছা, আর কমন নিতে হবে যেরকম কোনো কিছু না, আমরা টিটাকে কমন নিতে পারি। তাহলে টি সমান এখন আমরা পাবো ওই পাশে ছিল 17 31 00 আর টি কমন নিলে আমরা যেহেতু টি কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে পাবো 5 × 250 5 × 250 ভাগ হচ্ছে তোমার 2, মানে এখানে পাইতাম আমরা হচ্ছে 625, মানে 625টি আর কি এখানে ছিল, আমরা টি কমন নিয়ে নিচ্ছি। আর এখানে আমরা পাইতাম 15/2 মানে 7.5। তো যেহেতু আমরা আর কমন নিয়ে নিছি তাহলে আর কমন নেওয়ার পর 625 প্লাস 7.5 আর কি যোগ করা লাগতো। তো এখানে আমরা পাইছি হচ্ছে কি 632.5, যেটা এই পাশে গিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে 632.5। তাহলে তোমার অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে 17 31 00 ভাগ হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে তোমার 273.68 কেলভিন বা 0.68 ডিগ্রি সেলসিয়াস। মানে ব্যাপারটা দেখো, তাপমাত্রা কিন্তু খুব বৃদ্ধি পায় নাই, 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখান থেকে 0.68 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আসলে কিন্তু এটা হওয়ারই কথা, কারণ রুমটা ছিল বিশাল বড়, আর ওই ক্ষেত্রে হচ্ছে তোমার হিলিয়াম নাইট্রোজেন ছিল হচ্ছে তোমার কি অনেক বেশি 250 মোল। তাহলে 250 মোল এই 250 মোলকে 5 মোল আর কতটুকু চেঞ্জ করবে, খুব বেশি কিন্তু চেঞ্জ করতে পারবে না। তো অ্যাকচুয়ালি এটাই হয়েছে। তাহলে তো আমি আবার একটু সামারি করি। প্রথমে হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে শুরু থেকে যেগুলো ছিল, শুরু যে কয়টা গ্যাসই থাকুক না কেন শুরুতে আমরা সবগুলোর গতিশক্তি বের করব। প্রথম কাজ হচ্ছে গিয়ে শুরুতে সবগুলোর গতিশক্তি বের করবো, যে বের করলাম এই যে বের করলাম, তাহলে শুরুতে টোটাল। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমরা শুরুতে টোটাল বের করব, শুরুতে টোটাল যদি 2টা থাকে 2টা যোগ করব, 3টা থাকলে 3টা যোগ করব, 4টা থাকলে 4টা যোগ করবো, কেন 2টা ছিল আমরা 2টা যোগ করছি, করে পাইছিলাম 173 108। ঠিক আছে, আর এর মাধ্যমে বের করলে বেটার, কারণ আর ফাইনালি কাটাকাটি চলে যাবে। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা ধরে নেব মানে ফাইনাল যে অংশটা সেখানে আমরা ধরে নেব ফাইনাল তাপমাত্রা টি। এই কথাটা মানে হচ্ছে কি যে কয়টা গ্যাসই থাকুক না কেন সবগুলোর ফাইনাল তাপমাত্রা টি হবে। তো আমরা স্বাধীনতার মাত্রা যেটা ছিল এটা যে কোনোটাই আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারি। মানে হচ্ছে কি আমি হয়তো ভাবছিলাম যে আমরা কমন নেওয়ার সময় 5টা একটু ঝামেলা করবে, না 5 ঝামেলা করে নেই, 5 অথবা 3 মানে যাই থাকুক এটা কোনো ইস্যু না। ঠিক আছে, এটা কোনো ঝামেলা করে নেই। তার মানে তোমাকে যদি হচ্ছে এরকম টাইপের কোয়েশ্চেন থাকে তুমি যার স্বাধীনতার মাত্রা যত ওইরকমভাবেই মানে কাউন্ট করবো আর কি। তো চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখন সব পারবা, এগুলা একটা অঙ্ক ভালো করে করতে পারলে সব পারবা। টি ডিগ্রি তাপমাত্রায় টি তাপমাত্রা বিশিষ্ট একটি গ্যাস মিশ্রণে 2 মোল অক্সিজেন গ্যাস এবং 4 মোল নিয়ন গ্যাস আছে। গ্যাসের অণুগুলোর কম্পনকে উপেক্ষা করলে সংস্থার মোট অভ্যন্তরীণ শক্তির পরিমাণ নির্ণয় করো। এটা আমার কোনোভাবেই করে দেওয়ার প্রয়োজন নেই, এটা তোমরা নিজেরাই পারবা, তাই না? আচ্ছা,
তারপরে তোমাকে বলছে 57°C তাপমাত্রা 1 মোল হিলিয়াম গ্যাসকে, এটাও তোমাদের বাসার কাজ যেহেতু গ্রিন করা, সমায়তনের দুটি পাত্রে যথাক্রমে 48 গ্রাম ও 8 গ্রাম অক্সিজেন ও হিলিয়াম গ্যাস রাখা আছে। পাত্রদ্বয়ের তাপমাত্রা যথাক্রমে 60°C এবং 20°C। একটি উপকূলীয় আয়নের দ্বারা হবে পাত্রদ্বয়কে সংযুক্ত করলে সাম্য অবস্থায় সমগ্র ব্যবস্থাটির তাপমাত্রা কত হবে। তাহলে সেম, এখন আমি আর হচ্ছে কি মুখে এত কথা বলবো না, জাস্ট বলে দেবো যে দড়ি ফাইনাল তাপমাত্রা, দড়ি ফাইনাল টেম্পারেচার সমান হচ্ছে ধরো তোমার টি। তাহলে ফাইনাল টেম্পারেচারে হবে তোমার কি, দুইটা গ্যাসই কিন্তু থাকবে, তাই না? তাহলে হচ্ছে ফাইনাল টেম্পারেচার যদি টি হয়, তাহলে হচ্ছে গিয়ে ফাইনাল টেম্পারেচারে অক্সিজেনের কিছু পরিমাণ শক্তি থাকবে আর হচ্ছে গিয়ে হিলিয়ামের কিছু পরিমাণ শক্তি থাকবে। এখন আমি যদি হচ্ছে গিয়ে অক্সিজেনের জন্য যদি চিন্তা করি, তাহলে অক্সিজেনের স্বাধীনতা মাত্রা হচ্ছে 5, তাহলে 5/2 এন হচ্ছে অক্সিজেনের মূল সংখ্যা। তাহলে হচ্ছে গিয়ে যেহেতু 48 গ্রাম অক্সিজেন ছিল, তাহলে 48/32 এন ইন্টু আর ইন্টু টি, ফাইনাল তাপমাত্রা, এটা কিন্তু আমরা ফাইনালটা কনসিডার করতেছি, তাহলে ফাইনাল তাপমাত্রা টি ছিল আর কি। তাহলে ফাইনালি আমরা দেখলাম যে অক্সিজেনের জন্য এত পরিমাণ শক্তি, এটা ফাইনালি অক্সিজেনের জন্য, অক্সিজেনের ই প্লাস ফাইনালি তোমার হিলিয়ামেরও তো কিছু শক্তি থাকবে, তাই না? তাহলে তোমার হচ্ছে 5/2 অক্সিজেন, হিলিয়ামের জন্য তো তোমার 3/2, যেহেতু এক পারমাণবিক, তাহলে 3/2 হিলিয়াম ছিল তোমার কত, 8 গ্রাম। তাহলে হিলিয়াম কত গ্রাম, আণবিক ভর 4, তাই না? হিলিয়ামের আণবিক ভর 4, তাহলে 8/4 ইন্টু আর টি। এখানে দেখো, এখানে তো আমাদের দুইটা টি না, যে এখানে তো আমাদের এটা কনসিডার করতে হবে না যে অক্সিজেনের তাপমাত্রা হিলিয়ামের তাপমাত্রা, কারণ যখনই আমি দুইটা হচ্ছে এর সাথে মিশ্রিত করে ফেলছি, ফাইনাল তাপমাত্রা হচ্ছে একটা, তার মানে এটা হচ্ছে ফাইনালি হিলিয়ামের ই। ঠিক আছে, মানে তারা ভাগাভাগি করবে, শক্তি ভাগাভাগি করবে, কিন্তু সামেশনটা সেমই থাকবে। তো আলাদা পাত্রে অক্সিজেনের ছিল 100 জুল, হিলিয়ামের ছিল হচ্ছে 50 জুল। তো একসাথে যখন আমি করলাম তখন হয়তো হচ্ছে কি অক্সিজেনের হয়েছে 120 জুল, হিলিয়ামের হয়েছে 30 জুল, মোট টোটালি সেমই থাকবে, 150ই থাকবে, কম বেশি হবে, আদান প্রদান হবে। ঠিক আছে, তো এখানে আসলে সেম কাজটা হয়েছে। ওকে, তো এই যে শক্তিটা ফাইনালি যে দুইজনের মোট শক্তিটা, এই শক্তিটা কোন জায়গা থেকে আসছে? ফাইনালি কি শক্তি কোনো মানে নতুন জায়গা থেকে কোনো শক্তি আসছে? কোনো শক্তি কিন্তু আসে না, এখানে কোনো তৈরি হয় নাই, ধ্বংস হয় নাই। তার মানে এই শক্তিটা কিন্তু আসলে শুরুতে যে দুইজনের সামেশন তার সমানই ছিল। ঠিক আছে, তাহলে ফাইনালি আমি মোট শক্তি পাইছি এটা, আর এই শক্তিটা হচ্ছে শুরুতে যে তাদের শক্তিটা ছিল তাদের সামেশনের সমতুল্য। তাহলে শুরুতে ছিল অক্সিজেন তোমার 60°C, তাহলে এখন কিন্তু আমাদের বসাতে হবে 5/2 এন হচ্ছে কি 48/32, মানে একসাথে আমি বসা দিই 1.5 মোল হবে আর কি, 48/32 ইন্টু আর ইন্টু শুরুতে কিন্তু অক্সিজেনের আলাদা একটা তাপমাত্রা ছিল, কত তাপমাত্রা, 60°C, মানে তোমার 333 কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার শুরুতে অক্সিজেনের শক্তি, প্লাস শুরুতে কিন্তু হিলিয়ামেরও আলাদা একটা শক্তি ছিল। তাহলে 3/2 ইন্টু এন হচ্ছে তোমার 2 মোল হিলিয়ামের জন্য, কারণ হচ্ছে কি 8 গ্রাম ছিল, ইন্টু আর ইন্টু হিলিয়াম কত ছিল, 20°C, তাহলে তোমার 293 কেলভিন। তাহলে এখন দেখো, এখানে কিন্তু তুমি সবই জানা, জাস্ট হচ্ছে কি একটি এর মানটা অজানা। তাহলে আমি এই যে এটা তোমাদের বোঝানোর জন্য বলছিলাম, নিচে লিখে দিচ্ছিলাম, এটা থাকার দরকার নেই, তোমার নোটের সময় লিখতে পারো। তাহলে শুরুতে অক্সিজেনের শক্তি প্লাস হচ্ছে কি হিলিয়ামের শক্তির যে সামেশন, এটা হবে ফাইনালি এটা সমতুল্য। তোমরা এখান থেকে তাহলে যে কাজটা করতে পারো, বেশিরভাগ সময় টিটাই বের করতে বলে, তাহলে ফাইনালি তো তাপমাত্রা একটাই হয়, কমন তাপমাত্রা। তাহলে তুমি হচ্ছে কি ফাইনালি এই তাপমাত্রাটা কমন নিয়ে নিতে পারো, আর আরও কিন্তু কমন আকারে থাকে, তাহলে আরটাও কমন নিয়ে নিতে পারো, এই ক্ষেত্রেও কিন্তু আর থাকে, এই আরটা কমন নিয়ে নিতে পারো। তাহলে ফাইনালি তুমি হচ্ছে এরকমভাবে, মানে যদি আমি একসাথে বলি যে এই সূত্রটা একটা শর্ট ফর্মটা, তাহলে তুমি কীভাবে মাথায় রাখবা, তাহলে আর টি কমন নিয়ে নিবা, থাকবে হচ্ছে F/2 N1 ধরো প্রথম গ্যাস, F2 N2 দ্বিতীয় গ্যাস, মানে এরকম যদি আরও গ্যাস থাকে তাহলে সেটা সমান, এই পাশে শুধুমাত্র আর কমন যায়, তাই না? কারণ তাপমাত্রা তো আর সেম থাকে না। তাহলে হচ্ছে গিয়ে ফাইনালি তোমার থাকে আর F1 2 T1, তাই না? N1 T1 প্লাস আর যেহেতু আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে F2 2 N2 T2, মানে এটা আর কি তুমি একটা শর্ট ফরম্যাটে মাথায় রাখতে পারো সূত্রটা। তোমার যদি মনে হয় না আমি শর্ট ফরম্যাটে, মানে যদি এক লাইনে তুমি অ্যাডমিশনে যদি এক লাইনে করে ফেলতে চাও, তাহলে এটা হচ্ছে তোমার এই শর্ট ফরম্যাটটা।
আচ্ছা এটা তো আরেক বিপদে পড়লো। আচ্ছা যাই হোক, এই টুটা আর কি ওইটার বাহিরে। আচ্ছা এটা আমি হাতে লিখে করে দিই। এটা হচ্ছে তোমার শর্ট ফরম্যাটটা। টিক লিখছি কিনা তোমরা এটা আবার চেক করে নিও যে টিক হয়েছে কিনা, মানে সকল ক্ষেত্রে তোমার আর কাটাকাটি চলে যায়। এই আরটা তুমি না লিখলেও সমস্যা নেই, এই যে এই আর অলওয়েজ কাটাকাটি চলে যাবে। তো এটা হচ্ছে তোমার ফাইনাল টেম্পারেচার। তাহলে আশা করি এটা তুমি মান বসিয়ে তো করবাই, আর শর্টকাটটাও তুমি ইউজ করে ফেলতে পারো। বা শর্টকাট এক সূত্রে মানে অ্যাডমিশন টেস্টে আসলেও এই শর্টকাটটা তোমার আলাদা করে মুখস্থ করাটা একটু টাফ, কারণ কোথাও যদি মাঝখানে ভুল হয়ে যায় তাহলে দেখবা যে অঙ্কে নাম্বারই পাচ্ছ না। তাহলে আর কি তুমি একটু প্রথম লাইনটা লিখে এরকমভাবে লিখলা। ওকে, তাহলে চলো আমরা দেখি পরবর্তীতে কী আছে। বলছে দুটি আদর্শ গ্যাস যাদের পরম তাপমাত্রা T1 এবং T2 পরস্পর মেশানো হলো, এই ক্ষেত্রে কোনো প্রকার শক্তি ক্ষয় হয় না যদি গ্যাসের অণুগুলির ভর M1 ও M2 এবং অণুর সংখ্যা হচ্ছে গিয়ে N1 N2 হয়, তবে অন্তিম তাপমাত্রা কত। ঠিক আছে, অণুগুলার ভর এটা কিন্তু আমাদের ফাইনালি আসলে এরকম দরকার হয় না, কারণ আমাদের মূল সংখ্যা লাগবে। অণুগুলির সংখ্যা বলছে N1 এবং N2। আমরা যে কাজটা করতে পারি ওই যে শর্টকাটটা একসাথে এখন ইউজ করে ফেলতে পারি। তবে ফাইনাল তাপমাত্রা তোমাকে এখানে ফাইনাল তাপমাত্রাটাই বের করতে বলছে। তাহলে আর ফাইনাল তাপমাত্রা যেহেতু দুইটা গ্যাস, তাহলে আমরা এখানে বসাইছিলাম F/2। তো যেহেতু কোনো এক পরমাণুক এরকম টাইপের ইনফরমেশন দেওয়া নেই, গ্যাসের নাম দেওয়া নেই, তাহলে আমরা 3/2 বসাবো। তাহলে 3/2 ইচ্ছা করলে এখান থেকে কমন নিয়ে নিতে পারি, কারণ দুইটারই সেম। তাহলে হচ্ছে কি আমাদের 3/2 N1। এখন N1টা আসলে এখানে কত হবে, যেহেতু অণুর সংখ্যা বলছে N1, অণুর সংখ্যা কত বলছে N1 বলছে। তাহলে অণুর সংখ্যা যদি N1 হয়, তাহলে N1কে যদি আমি অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমি হচ্ছে মূল সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, অণুর সংখ্যা যত, এটা যদি আমি হচ্ছে গিয়ে Na বা অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে আমি হচ্ছে পাবো টোটাল মূল সংখ্যা। তাহলে আমি N1 পেয়ে গেছি। দেখো এই সূত্রটা কিন্তু আমরা ইউজ করতেছি। N1 প্লাস হচ্ছে গিয়ে F2, F2 এর জন্য আমরা হচ্ছে 3/2 বলতেছি, ইন্টু N বাই এটা N1 N2/Na। তাহলে শুরুতে ছিল তাদের মোট শক্তি এত। শুরুতে দেখো তাদের মোট শক্তি কত ছিল, প্রথমটার শক্তি প্লাস ফাইনালি মোট শক্তিটা এটা আমরা লিখছি। তাহলে ফাইনাল শক্তিটা কোন জায়গা থেকে আসবে, শুরুতে যে তাদের আলাদা আলাদা করে শক্তিগুলো ছিল, তাহলে শুরুতে শক্তি ছিল হচ্ছে কি আমরা বলছিলাম আর কমন নিয়ে নিতে পারি। তাহলে 3/2 N1 Na T1। শুরুতে তাপমাত্রা কত ছিল, T1ই ছিল আসলে, প্রথমটার তাপমাত্রা ছিল T1, প্লাস এটার সাথে আমরা যোগ করব 3/2 N2 Na ইন্টু T2। আর কিন্তু আমরা কমন নিয়ে নিচ্ছি, সেজন্য আর লিখতেছি না। ঠিক আছে, তুমি কমন না নিয়ে ওই যে মেইন যে কনসেপ্টটা সেভাবে ইচ্ছা করলে করতে পারো। তাহলে দেখো কোনটা কোনটা কাটাকাটি চলে যাচ্ছে, এখানে আর কাটা, এখানে আর কাটা, যেহেতু সবগুলারই 3/2। ঠিক আছে, সবগুলারই 3/2, তাহলে এখানেও 3/2, এখানেও 3/2, এখানেও 3/2, এখানেও 3/2, তাহলে ইচ্ছা করলে এটাও কাটাকাটি করে ফেলতে পারো। কমন নিয়ে কাটবা আর কি, তোমরা বোর্ড পরীক্ষা আসলে কমন নিয়ে কাটবা, যেহেতু কাটাকাটি যাবে আমি করে ফেলতেছি। সবগুলাতেই Na আছে, Na 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 Na, কাটাকাটি করে ফেললাম। ঠিক আছে, তোমাকে এখানে হচ্ছে গিয়ে অণুগুলার যে বর দেওয়া ছিল M1 M2, আমরা হচ্ছে কি বরে আর কাউন্ট করতেছি না আর কি, মানে হচ্ছে বর কনসিডার করতেছি না আমরা, যেহেতু মূল সংখ্যা বের করতে হবে, যেহেতু অণুর সংখ্যা দেওয়া আছে, এখান থেকে মূল সংখ্যাতে যাওয়া বেশি বেটার। কারণ আমাদের হচ্ছে বর M1 আছে M2 আছে, কিন্তু আমরা তো জানি না এটার আণবিক বর কত, এটার আণবিক বর কত, এটারও তো আমরা জানি না। তো আমি যদি আণবিক বর দিয়ে হচ্ছে মূল সংখ্যা বের করতে চাই, তাহলে M1কে তার আণবিক সংখ্যা দ্বারা ভাগ করা লাগতো, M2কে তার আণবিক সংখ্যা দ্বারা ভাগ করা লাগতো। তাহলে হচ্ছে কি এটাকে আমাদের যেহেতু দেওয়া নেই বা জানা নেই, আমাদের অবশ্যই ক্যাপিটাল M1 দেওয়া লাগতো, ক্যাপিটাল M2 দেওয়া লাগতো। তো অলরেডি হচ্ছে গিয়ে যেহেতু আমাদের অনেকগুলা 1 2 চলে আসছে, তো আমরা ওই জটিলতায় যাই নাই, আমরা N1 দ্বারা ভাগ করে Na দ্বারা ভাগ করে দিলে খুব বেটার, কারণ সব জায়গা থেকে দেখো Na কাটাকাটি চলে গেছে। তাহলে তোমার ফাইনাল টেম্পারেচার হচ্ছে এখানে থাকতেছে N1 প্লাস N2, N1 প্লাস N2, আর এই পাশে থাকতেছে কত দেখো N1 T1 প্লাস N2 T2, N1 T1 প্লাস N2 T2। সুতরাং ফাইনাল টেম্পারেচার যেটা সেটা হচ্ছে তোমার N1 T1 প্লাস N2 T2 বাই হচ্ছে তোমার N1 প্লাস N2। ঠিক আছে, তাই তো ব্যাপার, এইটা হচ্ছে তোমার অ্যান্সার। দেখো ক্লিয়ার হয়েছে কিনা ব্যাপারটা। এরকমভাবে তোমাদের আরও অনেক অঙ্ক করতে হবে, স্লাইডে আরও কিছু ম্যাথ সম্ভবত আছে, এগুলো তোমাদের নিজেরা ট্রাই করতে হবে। তাহলে আমাদের গড়মুক্ত পথে চলে আসছি আর কি। তো আজকের ক্লাসটা আমি আর অগ্রসর হব না, এটা 1 ঘন্টা 10 মিনিটের মতো হয়ে গেছে। গড়মুক্ত পথ পড়ালে হয়তো
আধা ঘন্টার বেশি চলে যাবে, তখন ক্লাসটা একটু বেশি বড় হয়ে যাবে। ওকে, সমস্যা নেই। তাহলে হচ্ছে আমাদের পরবর্তী যে পরবর্তী ক্লাস হচ্ছে আমরা গড়মুক্ত পথ স্টার্ট করব, খুব বেশি সময় লাগবে না। তোমরা এই পর্যন্ত সবই হচ্ছে কমপ্লিট করে ফেলবা, প্লাস নিজেরা আরও বেশি প্র্যাকটিস করবা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সেই কামনা। ধন্যবাদ সবাইকে।